একটাই উপায়, সেটা হচ্ছে সিএসএস। এইচটিএমএল এ তো ডাইরেক্ট হয় না, এইচটিএমএল এ হলে মানে আইএমজিএসআরসি করে যেটা ডাইরেক্ট ইমেজ আনছি ওইটা আনতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে তো হচ্ছে আমি একটা এইচটিএমএল ট্যাগ নিচ্ছি, তার যে ডিফল্ট প্রপার্টিটা সেটাকে আমি রিপ্লেস করাচ্ছি, তো সেক্ষেত্রে তো সিএসএস না। হ্যাঁ, লোগো তো ডাইরেক্ট আসছে, লোগো তো আইএমজিএসআরসি আসছে। যে কোনো এলিমেন্টকে যখন তুই ডাইরেক্ট ইউজ করছিস সেগুলো তোর এইচটিএমএল দিয়ে হবে, যখন তুই প্রপার্টি চেঞ্জ করে ইউজ করছিস তখন সেগুলো সিএসএস দিয়ে হবে। হাইট, উইথ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো প্রত্যেকটাই। আজকে যদি একটা তোকে বলা হয় যে আমি একটা হেডিং লিখবো, সেটা রেডে লিখবো, তুই তো রেডে ইঞ্জিনিয়ারলি এইচটিএমএল লিখতে পারবি না, কারণ ওটার ডিফল্ট তো ওটাই নেবে। আর তোকে যদি বলে যে আমার বডি ফন্ট আমার 20 পিক্সেল হবে, তুই তো করতে পারবি না, কারণ বাই ডিফল্ট 20 পিক্সেল 16, সেখানে তুই কোনোভাবেই করতে পারবি না। তোকে সেই মানে ওগুলো কি ডিফল্ট প্রপার্টি, এবার সেই ডিফল্ট প্রপার্টিগুলোকে যখন তুই চেঞ্জ করছিস তখন তোর সিএসএস হচ্ছে ম্যান্ডেটরি। সিএসএস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারবি না। হাইট কি হিসেবে নিবি? তুই হাইট নিলি তো, এবার তুই একটা জিনিস ভাব, প্রথম কথা হচ্ছে যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা ধরে নিলাম স্ট্যাটিক কন্টেন্ট, তার মানে তুই তার হাইট জানিস। এইবারেতে যখন তুই মোবাইলে যাবি, ওটা তো এক একটা ডিভাইসে এক এক রকম আসবে, তো কন্টেন্টটা যখন ছোট বড় হবে তো ডিপটা অ্যাডজাস্ট করবি কি করে? তুই কি প্রত্যেকবার হাইট মেনশন করতে থাকবি? আমার হাইটটা দেওয়ার কি দরকার? হাইটটা দেওয়ার কি কোনো দরকার আছে? ডিভে আমি যদি হাইট না দিই, উইথ বা হাইট যদি না দিই, তাহলে ডিভ কী করে? বাই ডিফল্ট 100% নেয় উইথ, আর হাইটটা নেয় যতটা কন্টেন্ট ততটা। এটা হচ্ছে ডিভের ডিফল্ট সেটিং। তাহলে আমার যদি তাতে ফ্লেক্সিবল থাকে, আমার ফ্লেক্সিবল রাখতে তো অসুবিধা নেই। আমি হাইট হাইট অবশ্যই দেওয়া যায়, হাইট দেওয়াটা ভুল না, বাট হাইটটা দিলে তোর এই প্রবলেমটা কিন্তু অ্যারেজ করবে। হাইটটা তুই যে কোনো টাইমে দিতে পারবি, হাইটটা কখন দিবি? যখন দরকার লাগবে। যেমন আমরা হেডারে যেটা করছি, আমরা হেডারে কী করছি, হেডারটাকে ফিক্সড করছি, কারণ আমি প্রথম থেকেই অ্যাসাইন করে দিয়েছি যে হেডারটা এর বেশি লম্বা হবে না, যা হবে এইটুকুনি। তো আমি সেখানে হেডারের হাইট আমি দিয়েই দিলাম। কিন্তু যখন আমার কোনো একটা কন্টেন্ট ফেলছিস, কন্টেন্ট মিনস হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে হবে। কন্টেন্ট তোর যখন ডেস্কটপে থাকছে, পাশাপাশি দুটো থাকছে বা এরিয়াটা বেশি বলে ওটা তো 3 লাইনে আসছে, যখনই মোবাইলে যাবে 3 লাইনটাই তো 10 লাইন হয়ে যাবে, তো তখন তো জিনিসটাকে ফ্লেক্সিবল রাখতে হবে। এবার আমরা যেটা করি অনেক সময় ফিক্সড উইথের করি, আর তো লিকুইড করি। আমি ফিক্সড উইথটা করি না, আমি মেনলি লিকুইডটাই করি। লিকুইডটাতে কি, এখন মোবাইলের কোন মোবাইলের কি উইথ হাইট তুই বুঝতে পারবি না। এখন 1000টা মোবাইল মানে 1000টা সাইজ, তো ফিক্সডে করা সম্ভব নয়, তোকে লিকুইড করতে হবে। লিকুইড করা করা মানেই তোকে প্রত্যেকটা জিনিসকে অটোতে ফেলে রাখতে হবে, সেক্ষেত্রে তুই হাইট ইউজ করতে পারবি না। আর কন্টেন্টে ইঞ্জিনিয়ারলি কোনোদিন হাইট ইউজ করবি না। এগুলো কি হয়, মানে ধর তুই আজকে হাইট ইউজ করে দিলি, দুদিন বাদে ক্লায়েন্ট বললো আরও কিছু কন্টেন্ট ওখানে অ্যাড হবে, যাই কন্টেন্টটা অ্যাড করবে না, দেখবি প্যানেল ছেড়ে কন্টেন্টটা বেরিয়ে চলে গেছে, কারণ তুই হাইট দিয়ে রেখেছিস, পুরো সাইডটা ঘেঁটে যাবে। সব সময় ট্রাই করবি কন্টেন্ট পার্ট যেগুলো সেগুলোকে ফ্লেক্সিবল রাখতে, ওটা নিজের মতো হাইটটা নেবে। উইথটা তুই ইয়ে করতে পারিস যে হ্যাঁ এটা আমার এত পার্সেন্ট উইথ হবে কি এত পার্সেন্ট উইথ হবে, বাট হাইট কখনো ফিক্স করবি না। কারণ আমরা যখন ডিজাইন করি তখনও কিন্তু ওয়েব পেজ যখন ডিজাইন করা স্টার্ট করি আমরা কিন্তু হাইট ফিক্সড করি না, উইথটা ফিক্স থাকে কিন্তু আমাদের। কারণ হাইট ফিক্সড কেন করা হয় না, যে যেরাম যেরাম কন্টেন্ট পড়বে সেই জন্যই পেজটা লেন্দি হতে থাকবে, সে ছোটো হোক বড় হোক যাই হোক, কন্টেন্টের ওপর বেস করে। সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে তোর HTML5-এ। আমি কিন্তু HTML5 বলছি, আগের ভার্সন বলছি না, কারণ যেটা মার্কেটে চলছে সেটাই শেখ। এইগুলো চেকিং করে কিন্তু, এগুলো চেকিং হয়। ওই যে আমরা বলি না কোডিং চেক করি, আমরা কোডিংয়ের এই জায়গাটা চেক করি। কারণ CSS এ ব্যাকগ্রাউন্ড কালার রেড সবাই দিতে জানে,
ঠিক আছে, সিএসএস এ তোর পজিশন অ্যাবসলিউট রিলেটিভ সবাই জানে। আসল হচ্ছে যে তুই ইন্টারভিউতে গিয়ে বা কাজে যে এইচটিএমএল সিএসএসটা করবি সেটা কতটা ফ্লেক্সিবল। যার যত কনসেপ্ট ক্লিয়ার হবে সে তার এইচটিএমএলকে তত ফ্লেক্সিবল রাখবে। কারণ আজকে তুই একটা প্রজেক্টে কাজ করছিস, সিঙ্গেল পেজের প্রজেক্টে কাজ করছিস বলে জিনিসটা তোরা বুঝতে পারছিস না। এই সাইটগুলোই যখন তোরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবি, সেখানে গিয়ে যখন ধর তোদের 40-50টা পেজে কাজ করতে হবে, এবার 40-50টা পেজে তোকে লিমিটেড টাইমের মধ্যে কাজ করতে হবে, অতএব তুই একা কাজ করবি না, তোকে সিএসএস শেয়ার করে দিতে হবে। হয়তো তুই 10টা পেজ করলি, ও 10টা পেজ করলো, ও 10টা পেজ করলো, সেখানে সিএসএস এর স্টাইল থাকবে একরকম। তো তখন এই জিনিসগুলো কাজে লাগে। সিএসএস লেখা স্টাইল, সিএসএস কিভাবে ইউজ করব, কিভাবে আমি সিএসএস লিখলে, সিএসএস লেখার সময় এগুলো ভাববি। এখন এখন তো প্র্যাকটিস করছিস, এখন এগুলো ভাববি যে আমি যে ক্লাসটা লিখছি, আমি শুধু ক্লাসটা লেখা না, আমাকে যদি কম টাইমের মধ্যে করতে হয়, একটা হোম পেজ তোকে দেবে 6 ঘন্টা, ঠিক আছে, একটা ইনার পেজ দেবে আধ ঘন্টা। অথচ ইনার পেজের ডিজাইন যদি দেখিস এমন কিছু ছোট হয় না। তাহলে ইনার পেজ তুই কিভাবে করবি আধ ঘন্টার মধ্যে? তোকে হোম পেজের যে ক্লাসগুলো লিখলি হোম পেজ তৈরি করার সময়, সেইগুলো তোকে ওখানে রিইউজ করতে হবে। তাহলে এবার যদি হোম পেজের যে ক্লাসগুলো করছিস সেইগুলোকে যদি তুই রিজিট করে দিস, তাহলে তুই সেগুলোকে আর ইনার পেজে ইউজ করতে পারবি না। ঠিক সেমভাবে লেখা স্টাইল, কোনটাকে আমি পেরেন্টের সাথে লিখবো, কোনটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট লিখবো, পেরেন্ট চাইল্ড ক্লাস কোনটা হবে আর ইন্ডিপেন্ডেন্ট ক্লাস কোনটা হবে, সেটা প্রচণ্ড ভ্যারি করে, বুঝছিস? এই জিনিসগুলো নিজেদেরকেই ওয়ে আউটগুলো বের করে, এগুলো কেউ শেখাতে পারে না। আমি তোকে লজিকটা বলে দিলাম, বাট এর ওয়ে আউট, কাজ করার যে ওয়ে আউটগুলো, এগুলো নিজেদেরকে শেখাতে হয়। আজকে যদি আমাকে তুই কাজ করতে দেখিস, আমি ইনার পেজ করবো, পেরেন্টে একটা ক্লাস মারবো, ভেতরে সবটা তৈরি হয়ে যাবে আমার, ভেতরে আমি আর কোনো ক্লাসই দেবো না। ও H2 লিখবো, H2 মতো বসে যাবে, পি এর মতো বসে যাবে, প্যানেল হয়তো প্যানেলে যেখানে ডিভাইড করছি সেখানে আমরা ওরকমভাবে ক্লাস করি। আমরা হোম পেজটা করার সময় টাইম বেশি দিই, সেখানে আমাদের পুরো সিএসএসটাকে রেডি করে ফেলি, ঠিক আছে? সাপোজ একটা খুব ছোট্ট দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। তোর ধর আমার কোনো একটা প্যানেলের মধ্যে 3টে ভাগ আছে, ঠিক আছে, স্টাইল সেম প্যানেলগুলোর হয়, ডিভিশন দেখছিস একটা জায়গায় 3টে, এক জায়গায় 2টো। কিভাবে করবি? একটা জায়গায় 3টে, একটা জায়গায় 2টো, আর একটা জায়গায় 4টে, 3খানা বিয়া আছে। তো 3টের জন্যই আলাদা করে লিখবি, ক্লাস লিখবি, তাই তো? ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট করলাম, অটো 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 একটাতে, একটাতে অটো, আর একটা, এইভাবে বাকিটা পুরোটা লিখবি, প্রত্যেকটাতেই সেম জিনিস লিখবি। একটা জিনিস লক্ষ্য করে দেখবি, 3টে ক্লাস যেটা লিখি, 3টে ক্লাসের মধ্যে 90% সেম লিখছিস। আমরা করি কি, যেটা সেম লেখা হয় সেটাকে একটা ক্লাসে ঢুকিয়ে দিই, যে 3টে পার্ট ডিফারেন্ট হবে সেই 3টে পার্টকে ডিফারেন্ট ডিফারেন্ট করে 3টে ক্লাস মারি। দেখবি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন করি ওয়েব পেজগুলোর সিএসএস লিখি, লক্ষ্য করেছিস কিনা জানি না, প্যানেল বলে আমি একটা ক্লাস রাখি, সেটা দেখি সব জায়গায় পড়ছে। এবার প্রত্যেকটা প্যানেলের যে চেঞ্জেসগুলো আসছে সেইগুলো দেখবি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে থাকে। এতে কি হয়, তোর 1 নম্বর হচ্ছে সিএসএস শর্ট হয়ে যায়, আর তোর লেখার, তোর হাতে টাইম বেঁচে যায়। আমাকে 3টে প্যানেল করতে হবে, কমন ক্লাস ফেলো, 3টে প্যানেলের জন্য একটা ক্লাস রাখো, সেটা ফেলে দাও, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এটা করলে সুবিধে কি, কেউ যদি ডাইনামিকভাবে চেঞ্জও করতে যায়, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই ক্লাসটাকে ডাইনামিকভাবে চেঞ্জ করে দিই, প্যানেলটাও চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে প্যানেলটা। তোর এরকম অনেক সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে তুই সিএসএস দিয়ে রেসপন্সিভ করতে পারছিস না, তখন তোকে প্যানেল ডিসাইড করতে হবে, জাভাস্ক্রিপ্ট প্যানেল ডিসাইড করবে, মানে জাভাস্ক্রিপ্ট ওখানে ক্লাস ডিসাইড করবে যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট,
আমার এই যে প্যানেলটা করছি, এই প্যানেলটা আমার দুটো কলামের হতে পারে, তিনটে কলামের হতে পারে, চারটে কলামের হতে পারে, পাঁচটা কলামের হতে পারে। আমি জাস্ট কমন ক্লাসটা লিখে দিলাম, আর ওই চারটে কি পাঁচটা হেডের জন্য যা যা আসবে সেইগুলোকে ওখানে লিখে রেখে দিলাম। জাভাস্ক্রিপ্ট পেজটাকে চেক করবে কটা কলাম আছে, দেখবে যটা কলাম সেই ক্লাসটা অটোমেটিক বসিয়ে দেবে, ওটা সেট হয়ে যাবে। এগুলো হচ্ছে ডাইনামিক সিএসএস। শুধু স্ট্যাটিক না, সিএসএস করার সময় মাথায় এইটা রাখতে হয় যে আমার জিনিসটা ডাইনামিক হবে। যে যে জায়গাগুলোতে ডাইনামিক ফেজটা আছে, যেমন দেখবি গ্যালারি, আমরা গ্যালারিতে পাশাপাশি তিনটে চারটে ইমেজ সাজিয়ে ছেড়ে দিই। কোনদিন ভেবে দেখেছিস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটাও হতে পারে আমার চারটের জায়গায় তিনটে ইয়ে থাকবে, সিএসএস থাকবে, এই তিনটে কলাম থাকবে, চারটে কলাম থাকবে, তখন কাস্টমাইজ ডিফারেন্সটা ভ্যারি করে এইখানে, যে কে কতটা কাস্টমাইজ করতে পারছে। এইচটিএমএল সিএসএস তুই যদি মার্কেটে ইন্টারভিউ যদি দিতে যাস, সেখানে গিয়ে দেখবি প্রত্যেকজনা, তুই ইন্টারভিউ ছেড়ে দে, এখানেই ব্যাচের মধ্যে আমি যদি একটা এখনই পেজ এইচটিএমএল করতে মোটামুটি এই একটা দুটো ছাড়া সবাই নামিয়ে দেবে। তাহলে যারা যারা নামিয়ে দিচ্ছে তারপর সবাই এলিজেবল, তাহলে এই যারা নামাচ্ছে তাদের মধ্যে ডিফারেন্সিয়েটটা হবে কোথায়? ডিফারেন্সিয়েটটা হয় লেখা স্টাইলের ওপর, কে কতটা প্রিপেয়ার, কে কতটা ভাবে, সিএসএস দেখলে বোঝা যায় কে কতটা কাজ করছে। সিএসএস খুললেই বুঝতে পারবো কে কতটা কাজ করছে, কারণ যে যত বেশি ভাববে, যে যত বেশি চিন্তা ভাবনা করবে সিএসএস নিয়ে, তার এফেক্টটা সিএসএস লেখার ওপর পড়ে। কোনোদিন মাল্টি পেজের করে দেখবি, ওই জন্যই প্রজেক্টটা করতে বলছি, কারণ প্রজেক্টটা মাল্টি পেজের হবে। প্রজেক্টে ইন জেনারেলি তোকে যদি কেউ একটা এইচটিএমএল করতে বলে, এইচটিএমএল এমনি বেসিক একটা এইচটিএমএল পেজ যদি করতে বলে, সেটা 5 পেজের এইচটিএমএল হয়, যেটা আমরা মার্কেট থেকে অর্ডার পাই মেনলি। ধর $200 $300 যেসব পেজ মানে ইয়েগুলো আছে পাতি এইচটিএমএল এর, সেখানে আমার 5খানা পেজ থাকে, একটা হোম পেজ, একটা কন্ট্যাক্ট পেজ, একটা গ্যালারি পেজ, একটা সার্ভিস পেজ, একটা অ্যাবাউট আস পেজ বা ব্লগ। ব্লগটা জেনারেলি এখন আর হয় না, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে হয়ে যায়, সেই জন্য এখন অ্যাবাউট আস পেজ আর বা প্রোডাক্ট পেজ একটা। এবার প্রত্যেকটা পেজের স্টাইল তোকে এমনভাবে লিখতে হবে যাতে আমি নেক্সট পেজে গিয়ে আমাকে হয়তো ইনার পেজে আমি স্টাইল লিখবো 5% কি 10%, বাকি 90% স্টাইল আমি প্রিভিয়াসগুলো থেকে ইউজ করব। ইনার পেজে তো কিছু তো চেঞ্জেস থাকবে, সেই চেঞ্জেসগুলোর জন্য আমি লিখলাম, ঠিক আছে, বাট জেনারেলাইজ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্রিভিয়াস পেজ থেকে সবগুলো আসবে। এই কারণে হোম পেজে সবসময় টাইম বেশি দেওয়া হয়। আমি তোদের যে অ্যানিমেশনের পেজটা দেখিয়েছিলাম, ওটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, ওটা হোম পেজ না, ওটা হোম পেজ হচ্ছে যেটা ফার্স্টে খুলছে, চ্যাট ফ্যাট নিয়ে যেটা খুলছে না একটা, ওটা। আমার এই দুটো পেজ নিয়ে 3 দিন টাইম দিয়েছিল, 3 দিন মানে হচ্ছে তোর একদম 3 8 24 ঘন্টা। মানে 24 ঘন্টা টাইম দিয়েছিল। এই এইটা তো ওয়ার্কিং হিসেবে 3 দিন আমার টাইম ছিল, সেখানে তোর কমপ্লিট হয়েছিল অ্যানিমেশন ফ্যানিমেশন সব নিয়ে। অ্যানিমেশনটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, পরে আরও এক্সট্রা টাইম দিয়েছিল, কিন্তু মেন বেসিক স্ট্রাকচারের জন্য হয়ে গিয়েছিল। কিন্তু যখনই ইনার পেজ করতে গেছি তখন কিন্তু আমাকে মানে বেশি টাইম দেয়নি। আমাদের পার ডে তখন, মানে আমরা যারা ফ্রন্ট এন্ডে কাজ করতাম, পার ডে আমাকে মোটামুটি ধর 5টা 6টা করে ইনার পেজ করতে হতো, তার সঙ্গে তো টুকটাক এটা ওটা থাকতো। এরকম টাইম লিমিট ধরে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সিএসএসটাকে ট্যাকেল করতেছে,
কিরমভাবে সিএসএস লিখলে আমাকে কম লিখতে হবে, কিরমভাবে সিএসএস লিখলে বেশি লিখতে হবে, একটু ভাব। সিএসএস কিন্তু পুরোটা নিজস্ব থিঙ্কিং এর উপর। সিএসএস কোন এই জাভাস্ক্রিপ্টের কি একটা ফিক্সড তোর ফর্মুলা আছে, তোকে সেই অনুযায়ী চলতে হবে। সিএসএস কিন্তু একটার সলিউশন অনেক রকম ভাবে করা যায়। কোনটায় তুই ফ্যামিলিয়ার সেটা তোকে বার করতে হবে। সিএসএস কাউকে শেখানো যায় না। সিএসএস আমি প্রসেসটা শেখাতে পারি, সিএসএস লেখা কাউকে শেখানো যায় না। সিএসএস লেখা নিজেকে শিখতে হয়। কোনটা বল? এটা তো একটা ভেরিয়েবল যেখানে রেজাল্টটা ঢুকবে। এইটা ডিডি, এখানে কোনো প্রম্পট করাচ্ছি না। বলছি বলছি এখানে এই যে ডেট ফাংশন, ঠিক আছে, নিউ ডেট, এই ডেট ফাংশনটা করে এইটাকে তুলে নেয়, কারেন্ট ডেট অ্যান্ড টাইম একদম পুরোটা, ঠিক আছে, কি বার কটা বাজে কোন দিন এভরিথিং হতে থাকে। এবার হচ্ছে এটা আমি টোটালটা পেলাম, ওখান থেকে আমি এটাকে বের করছি। ডি এর মধ্যে ডিডি মানে এই টোটালটাকে শুধুমাত্র ডেটুকুকে বের করছে। যখন আমি ডেটা বের করতে যাব, আমরা ডে কাউন্ট করি 1 থেকে, তাই তো, 7 দিন। 7 দিন কোন হিসেবে বলি? 1 থেকে 7। বাট অ্যাকচুয়াল হচ্ছে 7 দিন এখানে প্রোগ্রাম কাউন্ট করে 0 থেকে, মানে অ্যাজ এ ইন্ডেক্স। তো এইখানে তোকে সেই ইন্ডেক্সটা ধরিয়ে দেবে। এবার তুই সেই কাউন্টিংয়ে এখান থেকে যেটা আউটপুটটা পাচ্ছিস সেইটাকে ধরে সেই অনুযায়ী এখানে তুই যেরকম লিখবি। এইবার কি এখানে সুইচ ডি আছে, ডি মিনস হচ্ছে ওটা হচ্ছে আমার মানে ওটাকে কি বলে, কন্ডিশনস বলে, ঠিক আছে। তো এই এই যে প্যারামিটারটা এর সঙ্গে যে কেসটা ম্যাচ করবে সেই কেসে ঢুকবে, ঢুকে সেখান তার মধ্যে যেটা লেখা আছে স্টাডি করবে, তারপর লেখা আছে ব্রেক প্রত্যেকটা শেষে। ব্রেক মানে হচ্ছে ওখান থেকে বার করে দেবে, বার করেও ডাইরেক্ট এইখানে চলে আসবে। হুম, আমার তো দুটোর পর ফ্রি, সেই 2:30টার পর। ওই তো তখন তাহলে করে নাও না, 12:30 নাগাদ করো, ওদেরকে আমি অ্যাড করিয়ে দিয়ে একবার চলে যাব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সুইচ কেসের কনসেপ্ট। ইফ এলসের ক্ষেত্রে ডিপেন্ডিং অন কন্ডিশন, ট্রু অর ফলস, ইফ এলস কোথায় ইউজ হয় আর সুইচ কেস কোথায় ইউজ হয়, কখন আমি ইফ এলস ইউজ করছি, কখন আমি সুইচ কেস ইউজ করছি। কে বলেছে ফলস হয় না? ওরটা শোন, তুই বল। না, দ্বিতীয়টা ভুল হলো। প্রথমটা হচ্ছে ইফ এলস হচ্ছে কি, যখন আমার একটা কন্ডিশন পাস করানোর পর তার যে রিটার্ন ভ্যালুটা সেইটা আমার আইদার ট্রু দেবে অথবা ফলস দেবে, সেইটার উপর ডিপেন্ড করে এখানে আমরা কন্ডিশনগুলোকে সেইভাবে লিখবো, দিয়ে সেই মতো কোডগুলোকে রান করাবো। তাহলে ওখানে ট্রু আর ফলস যে কোনো একটা পাচ্ছে। সুইচ কেসের মধ্যে হচ্ছে আমি যে এক্সপ্রেশনটা পাস করাচ্ছি বা কন্ডিশনটা পাস করাচ্ছি তার এগেনস্টে আমার মাল্টিপল ভ্যালুজ আসতে পারে, তার মধ্যে যে কোনো একটা ট্রু হবে। যেমন এখানে আমি যদি গেট ডে করি, গেট ডের আমার 7খানা ভ্যালু দেবে, 0 দেবে, 6 দেবে। 0টাও ট্রু, 6টাও ট্রু, সব কটাই তো ট্রু, কিন্তু সব কটা সেম টাইমে ট্রু না, অ্যাট এ টাইম যে কোনো একটাই ট্রু। প্রত্যেকটা ভ্যালু ভ্যালিড, বাট অ্যাট এ টাইম একটাই ভ্যালিড। আজকের জন্যে তোর ভ্যালিড ইয়ে একটা, কালকে ভ্যালিড ভ্যালু আর একটা। মানে যখন মাল্টিপল তোর মাল্টিপল রিটার্নের মধ্যে থেকে তোকে একটা
তো ট্রু ভ্যালুকে চুজ করতে হচ্ছে, তখন হচ্ছে কেস, সুইচ কেস। না, একটাই পারবো, কারণ ট্রু তো যে কোনো একটা হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট মানেই হচ্ছে তোর একটা ট্রু থাকবে, বাদ বাকি ফলস হবে সব। তুই যখন ইফ এলস ইফ করছিস তখন কি হচ্ছে, দুটো তিনটে কন্ডিশন দিচ্ছিস, তার মধ্যে একটা ট্রু হচ্ছে, বাদ বাকিগুলো ফলস হয়ে যাচ্ছে। আমি এটাকেও ইফ এলস ইফ দিয়ে করতে পারি, কিন্তু ইফ ভ্যালু ইকুয়ালস টু জিরো দেন সানডে, এলস ইফ যদি ভ্যালু ওয়ান হয় তাহলে ওটা, ওভাবেও করা যায় ইফ এলস ইফ দিয়ে, কিন্তু এটা হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। হুম। না, 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 সুইচ একটাই হবে। কেসের ভেতরে তোর ইফ এলস থাকতে পারে, ওখানে সুইচ একটাই হবে। ঠিক আছে, এগুলো প্রপার ইমপ্লিমেন্ট হবে যখন ধর, মানে এই যে আগের দিন বলেছিলাম যে একটা ধর তুই ইয়ে তৈরি করবি, তোকে ওয়েবসাইটে ধর তোকে বলা হয়েছে একটা ক্লক তৈরি করে দিতে, যেখানে ধর একটা ওপরে ডান দিকে একটা জায়গা রয়েছে যেখানে টাইম দেখাচ্ছে, পাশে ডেটটা দেখাচ্ছে, তখন তুই এইগুলোকে ইউজ করতে পারিস, সুইচ কেসকে ইউজ করে দে ওখানে। ইফ এলস তো সব জায়গায়, তুই কত জায়গায় চাস বল না। ধর তোকে স্যার আমাদের একটা একটা করে এক্সাম্পল আরেকবার করে দেখিয়ে দিন না সব প্লিজ। দেখো, ইফ এলস এর এক্সাম্পল তুই এমনিই দেখতে পাবি। এই আর সুইচ কেসেরও একটা করে দেখিয়ে দিন না। সুইচ কেসের এইটা যেমন দেখি সেম ভাবে হচ্ছে মান্থ, স্টুডেন্ট, যখন তো কোনো ডাটা ফেচ করছিস, ঠিক আছে, তোকে স্টুডেন্টের ডিটেলস শো করতে বলছে, ঠিক আছে, স্টুডেন্টের তুই ডেটাবেস থেকে তুলে দিয়েছিস, এইবার তুই কোন স্টুডেন্টের ডেটাটাকে শো করবি, যেটা তোর এর সঙ্গে ম্যাচ করবে সেটাকেই তো শো করবি। ইউজার তোকে স্টুডেন্টের আইডি দিচ্ছে, সুইচে ফেলে দে সেই আইডিটাকে, তার সঙ্গে যেটা ম্যাচ করবে তার ডেটাটা শো করে যাবে। হ্যাঁ, প্রম থেকে আইডিটাকে নিয়ে এসে এখানে ফেলি, এবার সেইগুলো তোর আগে থাকতে লেখা থাকবে, আইডি 1 2 3 4 ABCD, যেরকম স্টুডেন্টের আইডিগুলো দিয়ে তুই লিখে রাখছিস। এখানে কেসে কিন্তু ওই 0 1 হবে না, কেসে হচ্ছে যে যে প্রবাবল ভ্যালুগুলো সেইগুলো, আইডি নাম্বার। হ্যাঁ, এখানে এবার তো তোর ডেটাগুলো, এবার যেটা যার সঙ্গে ম্যাচ করবে তার ডেটাটাকে তুলে দেখিয়ে দেবে, এটা ইফেলস পাবি, চিন্তা নেই, ইফেলস পাবি। না, ভুল, আমি ডিটাকে ডিসপ্লে করাইনি, আমি ডিটাকে ডিসপ্লে করাচ্ছি, দেখ কি দিচ্ছে ভ্যালু, সানডে হচ্ছে 0। আমি তো ডিটাকে ডিসপ্লে করাচ্ছি না, আমি তো আরটাকে ডিসপ্লে করাচ্ছি, আর এর ভ্যালুটা ডিপেন্ড করছে আমার ডি এর ভ্যালুটা কি হচ্ছে সেটার উপর। হুম, আজকে টুটা ট্রু, বাকিগুলো ফলস, আবার তুই যা কালকে খুলবি, কালকে ওটা 3 হয়ে যাবে, তাহলে 3টা ট্রু, বাকিগুলো ফলস। না, সেটা তো ডেটটার তো একটা সেটিং আছে, তুই যদি শুধু ডেটটা দেখতে যাস তাহলে তো ওটার তো একটা সেটিং আছে।
ওটার তো সব সময় একটা সেটিং থাকবে, কারণ ওটা তো ডিফল্ট ফরম্যাট। তুই এখান থেকে যে কেটে বার করতে যাবি তখন ওটা চেঞ্জ হয়ে যাবে, তখন তো তোর তো অরিজিনাল ফরম্যাটটা দেবে। এটা তো ডিফল্ট ফরম্যাট। তুই তো এই নয় এখান থেকে কেটে টুইস্টটা বার করবো, ডিসেম্বরটা বার ওরকম নয়, এটা তো ডিসপ্লে করাচ্ছে। তুই দেখে যা এটার পেছনে ওরকম একটা সুইচ কেস কাজ করছে, এটা তো একটা ডিসপ্লে করাচ্ছে। আমি তো সেম ফরম্যাটটাকে সুইচ কেস দিয়ে তোর ব্রেকিং করে পুরোটা লিখে আবার জোড়া লাগিয়ে দিতে পারি। ওখানে যদি আমি একটা কন্ডিশন মানে ওই ব্র্যাকেটের ভিতরে ডি লিখেছিলে, তো ওটার ভিতরে খালি তো এই মানে খালি ডেটটাই শো করছে। আমি কি ওইটার ভিতরে ধরুন ডেট আর আজকে যে মান্থ ওটাও এটা এটা মান্থ হলে তোকে আলাদা করতে হবে। আলাদা একটা সুইচ কেস করাতে হবে। আর ধরুন যদি তুই আউটপুট করার সময় তুই ডাবল মানে একসাথে আউটপুটটা দিয়ে ইয়ে করে দিতে জেনারেট করতে পারবো। কমা দিয়ে বুঝি না, দুটো ভ্যালুকে কিভাবে নিবি তাহলে ওখানে? পুরোটা যেরকম আচ্ছা মান্থের জন্য 12টা, 0 থেকে 11, এইভাবে পুরো। তো এই যে আউটপুটটা বেরোচ্ছে এটা কোনো মানে এটাকে একটা স্পেসিফিক জায়গাতে আমি করতে পারবো না হুম টাইম। হুম 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 এটা তো আমি জাস্ট ইয়েতে দেখাচ্ছি, এখনো ওই জায়গাটা আসেনি। তুই পার্টিকুলার একটা ট্যাগের মধ্যে ফেলতে পারবি। ঠিক আছে, ওকে। এইবার তুই যেটা বললি ওটা দেখিয়ে দিই, কারণ এরপর ওটা লাগবে। এটাকে ধর আমাকে, আমি এটা কোথায় ফেলছি দেখ, ডাইরেক্ট আমি বডিতে ফেলছি আউটপুটটা। এটা দেখ আমার ডাইরেক্ট বডিতে পড়ছে। দেখ বডির মধ্যে জাস্ট ডাইরেক্ট এটা পড়ছে। দেখ যেখানে স্ক্রিপ্ট আছে তার নিচে জেনারেট হচ্ছে কিন্তু, অর্থাৎ স্ক্রিপ্ট আগে রান করছে তারপরে তো ভ্যালুটা জেনারেট হচ্ছে। বাট আমি এখানে চাইছি না, আমি চাইছি পার্টিকুলার একটা ট্যাগের মধ্যে জিনিসটা ডিসপ্লে হবে। এখানে আমি ধর H1 এর পরে আমি এখানে H2 দিয়ে রাখছি। ঠিক আছে, এখানে স্টাইলে H2 কালার রেড, এখানে স্টাইলটা ফেলে রাখলাম। এবার আমি চাইছি আমার এই যে আউটপুটটা ডিসপ্লে হচ্ছে সেটা আমার H2 এর মধ্যে যাবে। এবার ইস্যু হচ্ছে আমি H2টাকে সিলেক্ট করব কিভাবে? আমাকে যখনই কোনো কিছু আউটপুট জেনারেট করতে যাচ্ছি, এখানে দেখ সিলেক্ট করতে পারছি আমি ডকুমেন্ট ডট রাইট, মানে ডকুমেন্টটাকে সিলেক্ট করছি। তাহলে আমাকে যদি এটা আউটপুটটাকে জেনারেট করতে হয় তাহলে আমি সিলেক্ট করব কী করে? সিলেক্ট করার জন্য আমাকে আগে এই H2টাতে একটা আইডেন্টিফায়ার থাকবে। তাহলে এখানে আইডি দিয়ে ধর আমি করলাম RES, এটা দেওয়া রইলো। এইবারেতে এক্স্যাক্টলি গেট এলিমেন্ট বাই আইডি। এইবার হচ্ছে আমি ওই এলিমেন্টটাকে যখন ইউজ করতে যাব তখন হচ্ছে এখানে গেট এলিমেন্ট, দাঁড়া, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার কোন আইডিটা সেটার আমাকে আইডেন্টিফাইটা দিতে হবে, RES হলো। এইবার ডকুমেন্ট ডট রাইট মানে ডকুমেন্টের মধ্যে বডির মধ্যে ডাইরেক্ট লিখছিস, কিন্তু এই পার্টটাকে কি বলে? আমরা কোথায় লিখবো? HTML এর ভেতরে। এই পার্টটাকে বলা হয় ইনার HTML। দুটো ট্যাগের মধ্যিখানে যে পার্টটা, ওই পার্টটাকে বলা হয় ইনার HTML। তাহলে এখানে RES ডট ইনার HTML ইকুয়ালস টু ভেরিয়েবল।
ঠিক আছে? এইভাবে তুই যে কোনো ট্যাগ, এটা আমি H2 কে করলাম, তোরা H1 H3 H4 প্যারাগ্রাফ স্প্যান এনি টেক্সটটা চেঞ্জ করে দিবি, টেক্সটটা চেঞ্জ করে দিবি। এর ভেতরে যদি তুই টেক্সট রাখিসও তাহলেও ওটা চেঞ্জ করে দেবে। ইনার এইচটিএমএল মানে হচ্ছে ভেতরের পুরোটা রিপ্লেস হয়ে যাবে, সেটা শো করবে না, সেটা রিপ্লেস হয়ে এটা এসে যাবে। ঠিক আছে? অ্যাঙ্কারকে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারবো না, অতএব এটা হচ্ছে তো সলিউশন। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের আউটপুট ইয়ে করা প্রসেস। এটা তোর ডমের মধ্যে থাকে, কিন্তু এটা আগে দেখিয়ে দিলাম তার কারণ আমার এগুলো লাগবে। নেক্সট হচ্ছে লুপ। লুপে এতদিন আমরা যেগুলো দেখেছি আমরা আউটপুটটা মেনলি সিঙ্গেল আউটপুট বেরোচ্ছিল। এবার হচ্ছে সিরিজ। আমি তোকে বললাম জিরো থেকে মানে যতগুলো সিঙ্গেল ডিজিট নাম্বার আছে সব কটাকে এখানে ডিসপ্লে করাতে। তা সিঙ্গেল ডিজিট নাম্বার কটা আছে? 10টা, 0 থেকে 9। তো প্রত্যেকটাকে এখানে ডিসপ্লে করাতে হবে। কিভাবে করাবে? এখানে কি একটা রেঞ্জ আছে, ভালো করে ভাব কি কি আছে। যখনই আমি বলছি একটা সিরিজ আমাকে ডিসপ্লে করাতে হবে, তার একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে। তোকে ফার্স্ট সেই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তারপর তোর জাভাস্ক্রিপ্ট একবারে কিন্তু একটাই আউটপুট জেনারেট করায়, একবারে কোনোদিন মাল্টিপল আউটপুট তোকে ডিসপ্লে করাতে পারবে না, এটা কোনোদিন সম্ভব নয়। অর্থাৎ কি, আমাকে এমন একটা ফাংশন লিখতে হবে যে ফাংশনটা কন্টিনিউড রাউন্ড অফ হবে, যতবার রাউন্ড অফ হবে ততবার একটা করে ভ্যালু অ্যাড হবে। এতদিন কি হচ্ছিল, ইফেলস চলছিল, ইফেলস একটা করছে, ট্রু আর ফলস পাচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। এখানে কন্ডিশান এমন একটা দেবো যাতে আমার মাল্টিপল, আমি যদি ধর ভালো করে ভেবে দেখ কি বলেছি আমি, সিঙ্গেল ডিজিট নাম্বার মানে 0 থেকে 9, তাহলে আমি যদি কন্ডিশান দিই লেস দ্যান 10, 0 লেস দ্যান 10 ট্রু, 1ও লেস দ্যান 10 ট্রু, 9ও লেস দ্যান 10 ট্রু, তাহলে 10 ট্রু ভ্যালু 10খানা পাচ্ছে। কী করে শো করাবে? এবার একবারে তো সব কটা ভ্যালু একসঙ্গে সিলেক্ট করছে না, কি করে প্রত্যেকটা ভ্যালুকে চেক করতে করতে যায়, গিয়ে আমার যে হ্যাঁ এটা ট্রু এটা ট্রু এটা ট্রু, যাই ফলস পেলো স্টপ হয়ে যায়। এটা হচ্ছে লুপের কনসেপ্ট। যতক্ষণ তুই যে কন্ডিশনটা দিয়ে রেখেছিস সেটা যতক্ষণ ফুলফিল হচ্ছে, অর্থাৎ আমি স্টার্ট করছি লোয়েস্ট নাম্বার থেকে আর কন্ডিশানে ফেলে রেখেছি হাইয়েস্ট নাম্বারটা, যখন এটাতে পৌঁছবে তখন আমার স্টপ হবে। তাহলে প্রত্যেকটা সিঁড়ি যখন উঠছে, প্রত্যেকটা সিঁড়িতে তো একটা করে নাম্বার পাচ্ছে, ট্রু নাম্বার, প্রত্যেকটাকে ডিসপ্লে করাচ্ছে। তাহলে ডিসপ্লে কীভাবে, তাহলে আমার সিরিজ লুপ কিভাবে কাজ করবে? আমরা বেসিক্যালি যখন লুপে কাজ করি আমরা তিনটে টাইপের লুপ পাই। একটাকে বলা হয় ফর লুপ, একটাকে বলা হয় হোয়াইল লুপ, আর একটাকে বলা হয় ডু হোয়াইল লুপ। আমি বারবার বলছি এই তিনটে লুপকে খুব মাইনরলি দেখবি। তিনটে লুপের মধ্যে ডিফারেন্স হচ্ছে 19-20-এর, ঠিক আছে, কিন্তু আউটপুট ডিফারেন্স হয়ে যায়। তিনটে লুপেরই কিন্তু ইউটিলাইজেশন মারাত্মক। তো লুপগুলোকে ভালো করে দেখবে। ফার্স্ট আসছি ফর লুপে। ফর লুপ কীভাবে কাজ করে, এটাকে ডিলিট করে দিলাম আমি, এটা তো তোদের অলরেডি আছে। হ্যাঁ বল, তো দরকার আগের দিন ছিল, আগের দিন দেওয়াই ছিল, দেওয়া আছে, ওটা চাপ নেই। আজকে ফার্স্ট আসছি লুপে।
ফার্স্ট হচ্ছে ফর লুপ। লুপের ইউজটা বুঝতে পেরেছিস? লুপটা কেন ইউজ করা হচ্ছে না হচ্ছে ওটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? যখন আমি সিরিজ শো করব, সিঙ্গেল নাম্বার হলে কন্ডিশন, যখন আমি একটা আউটপুট চাইছি তখন হচ্ছে কন্ডিশন। প্রবলেমের ওপর ডিপেন্ড করে। তোকে আমি বললাম আমি একটা নাম্বার দিচ্ছি, এটা 10-এর থেকে ছোট না বড়, তুমি ডিসপ্লে করো, তখন ইফ এলস, কারণ তোকে আমি একটা সিঙ্গেল নাম্বার দিয়েছি অর্থাৎ আমার তার আউটপুটও সিঙ্গেল হবে। তোকে আমি মাল্টিপল নাম্বার দিয়ে দিলাম, আমি বললাম এই নাম্বারগুলো চেক করে বল যে, বা এই সিরিজটা 0 থেকে 9 অবধি এটা আমার 10-এর থেকে ছোট না বড়, কী করে বের করবি? ওখানে তো সিঙ্গেল আউটপুট না, তোকে বললো সব অড নাম্বারগুলোকে ডিসপ্লে করো, সব ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে করো। কি চেকিংটা লুপের মধ্যে হবে? চেকিং লুপ মিন্স হচ্ছে একই চেকিং বারবার হবে। ইফ এলস মানে হচ্ছে কন্ডিশনাল চেকিং যেটা দেওয়া হচ্ছে সেটা সিঙ্গেল টাইম হবে, আর তো লুপ মানে হচ্ছে চেকিংটা বারবার হবে। তো এখানে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ লেখে কীরকম, এখানে লেখা হয় ফর, এখানে থাকে স্টেটমেন্ট 1, ঠিক আছে, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। ফর লুপ হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড, ফর লুপ হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড। তো ফর লুপটাকে বুঝবি, ফর লুপ বুঝে গেলে বাকি লুপগুলো খুব তাড়াতাড়ি বুঝে যাবি। এখানে হচ্ছে কোড ব্লক, ঠিক আছে। এইবারেতে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, কোড ব্লক, আমার চারখানা জিনিস পাচ্ছি ফর লুপের মধ্যে। কোনটাতে কি থাকে? স্টেটমেন্ট 1 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, বা ডিফল্ট ভ্যালু যেটা, বা স্টার্টিং ভ্যালু যেটা আমরা যেটা বলি। হ্যাঁ, এখানে হচ্ছে 0, মানে যেটা স্মলটা রেঞ্জের মধ্যে যেটা স্মল হবে সেটা, বা আমি যদি উল্টো দিকে করতে যাই মানে যেখান থেকে আমি স্টার্ট করব সেইটা। সো এটা হচ্ছে স্টেটমেন্ট 1 হচ্ছে স্টার্টিং ভ্যালু। স্টেটমেন্ট 2 হচ্ছে আমার কন্ডিশন, স্টেটমেন্ট 3 হচ্ছে লুপে ঘোরাতে গেলে, একটা জিনিস ভালো করে ভেবে দেখ, লুপে ঘোরাতে গেলে এটাকে বলা হয় লুপ কন্ট্রোলার। লুপে ঘোরাতে গেলে তোর বাবা কি দিলাম, লুপ কন্ট্রোলার তিনটে, অর্থাৎ লুপে যখন আমি ঘোরাবো কিছু রাখতে থাকবে যে লুপটাকে কন্ট্রোল করবে, যেটার উপর বেস করে লুপটা কন্ট্রোল হবে। তা নাহলে তোর যে ইনিশিয়াল ভ্যালুটা আমরা যেটা ফার্স্টে দিয়ে দিচ্ছি সেটাকে তো কেউ না কেউ একজন তো চেঞ্জ হতে হেল্প করবে, সেটা পজিটিভও চেঞ্জ হতে পারে, নেগেটিভও চেঞ্জ হতে পারে, কোনো না কোনোভাবে তো ওটা চেঞ্জ হতে হবে। তাহলে তো লুপটা ঘুরেই যাবে কনস্ট্যান্ট, কোনো দিনই ওটা শেষ হবে না, ইনফাইনাইট লুপ লুপ হয়ে যাবে ওটা তাহলে, ঠিক আছে। সো এটা হচ্ছে লুপ কন্ট্রোলার। আর লাস্ট হচ্ছে কোড ব্লক। চারটে জিনিস হয় আমার, কাজ কিভাবে করে, ফর লুপ একটা স্ট্র্যাটেজিতে কাজ করে, একটা পার্টিকুলার প্রসেস আছে। যখন ফার্স্ট টাইম লুপটা রান করছে, ঠিক আছে, তখন ফার্স্টে স্টেটমেন্ট 1 যাবে, দেন স্টেটমেন্ট 2 যাবে, দেন কোড ব্লক যাবে, লাস্টে গিয়ে স্টেটমেন্ট 3 যাবে।
ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম স্টেটমেন্ট ওয়ান আর ইউজ হবে না, এটা ইউজ হবে প্রত্যেকবার। এইভাবে প্রত্যেকবার তোর আমার এখানে লুপটা চলতে থাকবে যতক্ষণ আমার স্টেটমেন্ট টু ট্রু পাস করছে। যে মোমেন্টে স্টেটমেন্ট টুটা ফলস হয়ে গেল সঙ্গে সঙ্গে লুপ স্টপ। ঠিক আছে, এবার আমি সিরিজটা জেনারেট করে দেখাই। এখানটা বুঝতে পেরেছিস? স্যার ইনিশিয়াল ভ্যালুটা একবার দিলেই হবে? ইনিশিয়াল ভ্যালু তো একবারই হয়, ইনিশিয়াল ভ্যালু কি বারবার হয়? কিন্তু ডিফল্ট ভ্যালু তো ইনিশিয়াল একবারই করবি, ও বারবার তো ইনিশিয়াল করবি না। হ্যাঁ। স্টার্টিং তো একবার হবে, তারপর তো অটোমেটিক চলবে। বল। এই তো স্টেটমেন্ট ওয়ান টু থ্রি কোনটা কি বলাই তো আজ। যখন ফার্স্ট টাইম লুপটা স্টার্ট হচ্ছে তখন ডিফল্ট ভ্যালুটা নেবে, তারপরে কন্ডিশন চেক করবে, তারপর সেই কন্ডিশনের ওপর বেস করে কোড ব্লক রান করবে। কোড ব্লকে হচ্ছে ওইখানে লুপের আউটপুটটা জেনারেট হবে, লুপ তোকে যেটা রিটার্ন করছে ওখান থেকে রিটার্ন ভ্যালুটা আসবে। কোড ব্লক ওইখানটায় তোর কাস্টমাইজ কোড হয়, যে আমার কন্ডিশনটা যেহেতু যদি লুপটা রান হয় তাহলে আমার কি কোড চলবে সেইটা। লাস্ট হচ্ছে স্টেটমেন্ট থ্রি, কন্ট্রোল করবে লুপ কন্ট্রোলার। ঠিক আছে, দাঁড়া, এটা তো আমি প্রসেসটা বললাম, এখানে তো আমি এখন লুপটা দেখাইনি। আচ্ছা এবার ধর আমাকে কি বলা হয়েছে, ডিসপ্লে সিরিজ ফ্রম 0 to 9। ঠিক আছে, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি where ধর I একটা, ওকে। এখানে আর একটা নিলাম where r for result equals to, প্রথমেই এটাকে আমি স্ট্রিং করে দিলাম, অর্থাৎ আর এর মধ্যে যে ভ্যালুটাই ঢুকবে স্ট্রিং, এখানে একটা ডিফল্ট স্ট্রিং ভ্যালু, এখানে একটা স্পেস থাকে, যেহেতু আমি ইনভাইটেড কমার মধ্যে ফেলে দিয়েছি ওটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু নিয়ে নেবে। এর স্ট্রিং ভ্যালু প্রথম ক্লাসে ভেরিয়েবল যেটা বলেছিলাম, স্ট্রিং ভেরিয়েবল হয়, নাম্বার ভেরিয়েবল হয়। হ্যাঁ ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম যে আমাদের স্টেটমেন্ট ওয়ানে কি থাকবে, ইনিশিয়াল ভ্যালু। আমরা ইনিশিয়াল কোথা থেকে স্টার্ট করছি, 0 থেকে। তাহলে আমার ভেরিয়েবল আছে I ইকুয়ালস টু 0 হলো। এখানে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা কি, I less than equals to 9, লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু। কোড ব্লক কি হচ্ছে, r প্লাস ইকুয়ালস টু I, r প্লাস ইকুয়ালস টু I মানে কি, r ইজ ইকুয়াল টু r এর প্রিভিয়াস ভ্যালু তার সঙ্গে I এর কারেন্ট ভ্যালু। ঠিক আছে, স্টেটমেন্ট থ্রি, এখানে হচ্ছে কন্ট্রোলার, আমার 0 থেকে স্টার্ট হচ্ছে 9 অবধি পৌঁছতে হবে, তার মানে I প্লাস প্লাস।
প্রত্যেকবার যে লুপটা ঘুরবে তার আউটপুটটা স্টোর করবি কোথায়? আউটপুটটা স্টোর করবি কোথায়? এইটা তো সেটা, আউটপুটটা স্টোর করার জায়গা এটা। আমি অন্য কোনো ইকুয়েশনে যাচ্ছি না, শুধুমাত্র আমার নাম্বারগুলো শো করবে। তাহলে এইটার ফলে আমার আউটপুট কি আসছে? আই প্লাস প্লাস মানে হচ্ছে, আই প্লাস প্লাস মানে কি? আই প্লাস প্লাস যেটা নাম্বারটা থাকবে সেটা হলো আই, তার সঙ্গে প্লাস প্লাস মানে একবার অ্যাড হবে, ধরো 1 অ্যাড হলো, 1 অ্যাড হবে প্রত্যেকবারই। আই আই মিনস হচ্ছে ইনক্রিমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট। প্লাস প্লাস আইও হয়, আই প্লাস প্লাসও হয়। আই প্লাস প্লাস না, প্লাস প্লাস আয়ের ইয়ে কিন্তু আলাদা। হ্যাঁ, ওটা মানে ফার্স্টে মানে নাম্বারটা বাড়ে তারপরে শো করবে, হ্যাঁ, আর এখানে ফার্স্টে নাম্বারটা শো করবে তারপরে বাড়বে, মানে নেক্সট নাম্বারটা হবে এটা। আই প্লাস প্লাস মিনস হচ্ছে নেক্সট ভ্যালু, সবসময় একটা স্টেপ করে উঠতে থাকবে এখানে। এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওখানে কি ছিল আইডিটা? res ডট ইনার html ইকুয়ালস টু আর। তাহলে দেখ ভ্যালুটা পাওয়া যাবে এখানে, আউটপুটটা। এলো যেটা বলেছিলাম। জেনারেট কিভাবে হচ্ছে কেউ ডেসক্রাইব করতে পারবি? অতগুলো ভ্যালু কিভাবে জেনারেট হচ্ছে? এতগুলো ভ্যালু কি করে জেনারেট হলো 0 থেকে 9 অবধি? জেনারেটটা কিভাবে হলো? আমার তো সব কটা ভ্যালু একসঙ্গে দেখতে পাচ্ছিস, কিন্তু একসঙ্গে তো সব কটা ভ্যালু জেনারেট হয়নি। ওটা চলতে চলতে হয়েছে। কিভাবে হয়েছে পুরো প্রসেসটা ডেসক্রাইব করতে পারবি? কর। তো আই 0 থেকে স্টার্ট হলো, তাহলে আর এর ভ্যালুটা ফার্স্টে 0 হলো, হুম, তারপরে আবার অনেকটা ঘুরে উপরে গেল, উপরে গিয়ে ফার্স্টে না 0 ভ্যালু হওয়ার আগে দেখলো ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পরে না, আর এর ভ্যালুটা আসলো। প্রথম হচ্ছে আমি কি বলেছিলাম, ফার্স্টে কোনটা রান করবে? স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 1-এ কি আছে? আই ইজ ইকুয়াল টু 0, মানে আই এর ভ্যালু 0 কে ইনিশিয়াল করে দেওয়া হলো। নেক্সট হচ্ছে কন্ডিশন চেকিং, আই লেস দ্যান ইকুয়ালস টু 9, ট্রু। তাহলে যখন ফার্স্ট টাইম রান করছে আমার ইয়েটা ভ্যালুটা, তখন আই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? চেকিং যখন হচ্ছে তাহলে ফার্স্ট সেকেন্ড স্টেটমেন্টে আসছে চেকিং হচ্ছে, চেকিংয়ে আমার ভ্যালু আসছে ট্রু, ঠিক আছে? চেকিংয়ে ভ্যালু আসছে ট্রু। নেক্সট কি বলেছিলাম আমি? কোড ব্লক। কোড ব্লকে কি আছে? আর প্লাস ইকুয়ালস টু 1। তাহলে আর ইজ ইকুয়াল টু, আগে কি ছিল আমার? স্ট্রিং ছিল, তাহলে এখন হয়ে গেল আর ইকুয়ালস টু আগেরটা প্লাস এখনকারটা অ্যাড হলো, মানে ওটা ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্কের সঙ্গে 0 অ্যাড হয়ে হলো 0, ঠিক আছে? নেক্সট আর প্লাস প্লাস 0-র পরের ভ্যালু কি? 1, তাহলে তোর আই ইজ ইকুয়াল টু এখন হলো 1। স্টেপ 2, ইনিশিয়াল ভ্যালু স্কিপ হয়ে গেল, ইনিশিয়াল ভ্যালু তার ঢুকলো না, তাহলে আই লেস দ্যান ইকুয়ালস টু 9, এই মুহূর্তে আয়ের ভ্যালু কি? 1। তাহলে যখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে তখন আয়ের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানেও ভ্যালুটা ট্রু। তাহলে আর অলরেডি 0 আছে, 0 হচ্ছে একটা স্ট্রিং, আর আমার এখানে 1 হচ্ছে একটা নাম্বার, স্ট্রিং প্লাস নাম্বার ইকুয়ালস টু স্ট্রিং, পাশাপাশি বসে, সেই জন্য আর এর ভ্যালু হলো 0 1। এখানে আবার তোর আই এর ভ্যালুটা আই প্লাস প্লাস, তাহলে আই ছিল 1, এখানে আই ইকুয়ালস টু 2। এইভাবে চেকিং কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে?
তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, 10 নম্বরে গিয়ে 9 হচ্ছে আমার। দশ নম্বরে তোর আয়ের ভ্যালু যখন ঢুকছে তখন এটা হচ্ছে 9, এটা ট্রু। আর এর ভ্যালু তাহলে অলরেডি হয়ে আছে 8 অবধি, 9টা অ্যাড হলো, আয়ের ভ্যালু হয়ে গেল 10, 11 নম্বর। I equals to 10, ঠিক আছে, ফলস। স্টপ। তাহলে লাস্ট আর এর ভ্যালু কোনটা রইলো? এইটা, এটাই দেখ ডিসপ্লে হচ্ছে। স্যার ওটা তো আমরা স্ট্রিং বের করছি না লাস্ট ওটা, মানে ইন্টিজার বের করছি না, বুঝে গেছে কি রে, ক্লিয়ার? এইটাকে যদি আমার এবার আউটপুট একটু ডিফারেন্স করতে হয়, ধর আমি নিচে নিচে চাইছি পাশাপাশি না করে, তাহলে এখানে আই প্লাস বিআর, প্রত্যেকটার পর একটা করে বিআর অ্যাড হয়ে যাচ্ছে, নাম্বারটা নিচে একটা করে বিআর অ্যাড করছে, নাম্বারটা নিচে একটা করে বিআর অ্যাড করছে। এইটা যদি যদি তোকে বলা হয় যে 1 থেকে যে 0, এই সরি 0, আরটা ওখানে না লিখতাম, মানে আর প্লাস ইকুয়াল টু আই যদি না লিখতাম রেজাল্ট শো করতো। রেজাল্ট কি করে হবে? রেজাল্ট তোকে ডিসপ্লে করাতে হবে কোথাও। হ্যাঁ মানে আমি তো আইটাকে ডিসপ্লে করছি, তাহলে কোথায় ডিসপ্লে করছিস তুই? ডিসপ্লেটা করছিস কখন? মানে আমি ধরুন ওখানটায় আর প্লাস ইকুয়াল টু আই না লিখে আমি বলছি যে শুধুমাত্র ওখানে আইটা লিখতাম। না, শুধুমাত্র আই লিখলে কখনো হয়? শুধুমাত্র আই লিখলে কখনো হয়? আমার যদি জাভাস্ক্রিপ্টে আমি কোনো একটা ভ্যালুকে ডিসপ্লে করাতে যাব, শুধু ভেরিয়েবল লিখে দিলে সেটা ডিসপ্লে হয়? তারপরে আরেক এখানটা আই করে দিতাম ইনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওটা ওখানটা লিখে ইজিক্যাল টু আই লিখে দিতাম, তাহলে হতো না। কোড ব্লকে কি থাকবে তাহলে? কোডগুলো শুধুমাত্র আই থাকবে। শুধুমাত্র আই থাকবে। আইয়ের ভ্যালু বুঝলাম না, আইকে তুই কি হিসেবে অ্যাসাইন করবি ওখানে? আমাকে তো কোড ব্লকে তুই যে ফাংশনটা করছিস, কোড ব্লকে তুই কি করছিস? না মানে আমি ও যেখানটা করতাম সেখানটা ওইভাবে মানে আর ইকুয়াল টু প্লাসটা করতাম না, যদি আমি জিজ্ঞেস করছি তা কি করছিস এখানে? সি প্লাস প্লাস যখন ইউজ সি এর কনসেপ্ট ছেড়ে দে, এখানকার কনসেপ্ট আলাদা। ওটা ওখানটায় কি হয়, ওখানটায় সি আউট করে আর আই করে ওটা তো সি আউট করছিস, সে তো আমি এখানেও যদি এটাকে না দিই, এটাকে আমি দিলাম না, এই তো সে তো একই কনসেপ্ট। তাহলে ওইটা এক্সট্রা করলে ওটার সুবিধা কি হবে এটার থেকে আলাদা? আমি যেখানে খুশি সেখানে গিয়ে আমি আউটপুট টার্গেটটা আমি ফিক্স করতে পারবো যে আমার আউটপুটটা কোথায় দেখাচ্ছে। ডকুমেন্ট ডট রাইট মিনস হচ্ছে তো বডির এন্ডে গিয়ে বসাবে ও, পাতি কথা, যেখানে স্ক্রিপ্ট লেখা আছে তার নিচে গিয়ে আউটপুটটাকে ঢোকাবে সবসময়। আর আমি যদি অন্যভাবে করি, এটাকে আমি টার্গেটেড করতে পারবো যে আমি পার্টিকুলার কোনো একটা জায়গাতে গিয়ে জিনিসটাকে ফেচ করাবো, এটাকে আমি টার্গেটেড রাখতে পারবো সবসময়। আমার তো টার্গেট থাকছে যে আমি এটার মধ্যে রাখবো। আউটপুট তো যে কোনো টাইমে তুই অ্যালার্ট বার না, তাহলে তোকে প্রত্যেকবার অ্যালার্ট ওকে ওকে করবি, দেখবি নাম্বার চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার। আউটপুট তো যেভাবে খুশি করা যায়, আমার তো মেন টার্গেট সেটা নয়। আমার মেন টার্গেট হচ্ছে যে আমাকে প্রপার জায়গায় ডিসপ্লেটাও করাতে হবে। তো বেস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের
রাখো, রেখে সেটাকে ডিসপ্লে করে দাও। ঠিক আছে, যদি রিভার্স করতে যাস 9 থেকে 0, তাহলে পুরোটা রিভার্স হয়ে যাবে। ইনিশিয়াল ভ্যালু 9, ওটা গ্রেটার দ্যান 10, এই সরি গ্রেটার দ্যান 0, এই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর ওটা তখন আর মাইনাস মাইনাস, তখন আবার রিভার্সে চলে আসবে। এবার যদি তোকে বলা হয় যে আমার 1 থেকে 9 অবধি, এই 0 থেকে 9 অবধি যে নাম্বারগুলো আছে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে প্রত্যেক মানে 0 থেকে 9 অবধি নাম্বারের যোগফল কত হতে পারে? 0 থেকে 9 অবধি নাম্বারের যোগফল কত হতে পারে? 55। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। 0 থেকে 100 n into n plus 1 by 2, 100 মানে 101 আসবে, তাহলে 101 into 102 by 2 মানে 2 কে যোগ করলে 51 into 101। অত দূর যেতে হতো দেখি, না মানে আমার তো রুলটা ওটাই হয়, এজন্য আমার ওটাই মনে আসছে। পাতি কনসেপ্ট। 1 থেকে 100, ঠিক আছে, 100 বাদ দে, 1 বাদ, এই 100টা বাদ দে, ঠিক আছে। এবার যদি 100 বাদ দিস, 50 বাদ দে, মিডল পয়েন্ট, তাহলে 100 বাদ দিলাম, 50 বাদ দিলাম, বাকি কতগুলো 100 হচ্ছে দেখ, 49। ও হ্যাঁ, দুটো বাদ চলে যাচ্ছে। দুটো বাদ চলে যাচ্ছে, 49। 1 থেকে 49 অবধি যতটা ভ্যালু আছে, 1 থেকে 49 আর 51 থেকে 99 যদি অ্যাড করা হয়, আমার 49টা 100 পাওয়া যায়। তাহলে 49 ইন্টু 100 মানে হচ্ছে 4900, প্লাস 100 মানে 1000, প্লাস 50 মানে 1050। এটা হচ্ছে ভ্যালু 1 থেকে 100 অবধি যোগফল। এইটা আবার সিরিজে থাকে, সিরিজের রুল n into n plus 1 by 2 হয়, তো এর জন্য এবার ওটাই বলছি। ঠিক আছে, তো এখানে যদি সেরকম কিছু একটা বের করতে বলে, যে তোকে একটা হিউজ নাম্বার মানে একটা তো সিরিজ দিয়ে দিল, দিয়ে বললো এটার যোগফল বের করো বা এটার তুমি মাল্টিপ্লিকেশন বের করো, তখন কি করবে? ফার্স্টে ধর বললো যোগ করতে, তাহলে আমার প্রথম হচ্ছে স্ট্রিং ভ্যালুটাকে আমি এখানে 0 করে দেবো নাম্বার। এবার দেখ, শুধু স্ট্রিংটাকে চেঞ্জ করলাম, আর কিছু চেঞ্জ করিনি, আউটপুট দেখ চেঞ্জ হয়ে যাবে। 0 থেকে 9, প্রসেসটা বলুন তো, ওটা হলো চেঞ্জ তো হলো, প্রসেসটা কি করে হচ্ছে? ওটা স্ট্রিং ছিল, স্ট্রিং আর ছিল ওটার কথা বলি, ওটা তো স্ট্রিং ছিল। 01 যেটা হচ্ছে 0 প্লাস 1 1, 1 প্লাস 2 হচ্ছে 3, 3 প্লাস তোর 3 হচ্ছে 6, 6 প্লাস 4 হচ্ছে 10, 4 প্লাস সরি 10 প্লাস 5 হচ্ছে তোর 15, এরকমভাবে বাড়তে থাকছে। এটা তো অ্যাডিশন হচ্ছে। ওটা যেহেতু স্ট্রিং ছিল, ওটা পাশাপাশি বসাচ্ছিল, এটা যেহেতু স্ট্রিং নয়, নাম্বার করে দিলাম সঙ্গে সঙ্গে ওটা। না, ওখানে কিচ্ছু হবে না। আই প্লাস প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর নেক্সট নাম্বারটাকে টেনে আনছে, এইখানে যা ক্যালকুলেশন হবে এইখানে। এবার ফার্স্টে আমার ভ্যালু আছে 0, তাহলে সব 0, সব আউটপুট আসবে 0। নান। তাহলে ইনিশিয়াল করে দিই i equal to 1, r equal to 1 করে, r equal to 1 করে ইনিশিয়াল করে দিই, তাহলে হবে না, i equal to ওখান থেকে চেঞ্জ করতে হবে মনে হয় নাকি? না না, আর এর ভ্যালু তো r এর হয়ে যাবে, না লজিক হয়ে যাবে। এখানে তো 0 আছে, আমার তো 0 থেকে নিচ্ছে। 0 মাল্টিপ্লিকেশনে তুই তো 0 ফেলতে পারবি না। এরকম দেখ, লুপটা কিন্তু একই আছে, আমরা শুধু কোড ব্লকটা চেঞ্জ করছি, ইনিশিয়ালগুলো চেঞ্জ করছি, লুপটা ঘুরছে, লুপে তোর আউটপুট ডিফারেন্ট পাচ্ছিস। ঠিক আছে, বোঝা গেছে ফর লুপ?
এটা হচ্ছে ফর লুপ। না না, কোড ব্লকে এখানে আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে দেখাচ্ছি। কোড ব্লকটা হচ্ছে যে তোর এখানে কন্ডিশনটা যখন ফুলফিল করছিস তখন এখানে তোকে কি করবি। আমি এখানে ম্যাথামেটিক্যালগুলো দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়, কারণ পরে যখন কোড লিখবো তখন তো ম্যাথামেটিক্যাল কন্ডিশন তো থাকবেই, তার সাথে সাথেও আদার্স আরও অনেক কিছু থাকবে, তো সেখানটা যেন ঘেঁটে না যায়। এই যে পার্টিশন পার্টগুলোর কাজগুলো ভালো করে শিখে রাখ, যে কোড ব্লকটা কেন ইউজ হচ্ছে। আমরা যখন দিচ্ছি স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কোড ব্লক স্টেটমেন্ট 3, একদম এই যে ফর্মুলাটা এটা ফিক্সড ফর্মুলা, সেকেন্ড টাইম থেকে স্টেটমেন্ট 1টা শুধু বাদ চলে যাচ্ছে, স্টেটমেন্ট 2 কোড ব্লক আর তো স্টেটমেন্ট 3 এই যে ইয়েটা এইটা রিপিট হতে থাকছে কন্টিনিউ। এইটা হচ্ছে ফর লুপ। এবার ধর ফর লুপে আমি প্রথমেই তোকে যে ইনিশিয়াল ভ্যালুটা আমি যদি বড় দিয়ে দিই, তাহলে তাহলে কিছু হবে না, ওখানে কিছুই দেখাবে না, প্রথমেই ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটার ওপর ডিপেন্ড করছে যে আমি এখানে কিভাবে জিনিসটাকে তোর ডিসপ্লে করাবো। এইটা হচ্ছে আমার লুপের বডি হলো। কিরে সবাইকার কি ঘেঁটে গেল? কিরে সব চুপচাপ কেন রে? স্যার হজম করতে টাইম হ্যাঁ লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, ওটা ছেড়ে দে, ওটা ওটা তোদের হচ্ছে DWGR, CDWG আগে ছিল নামটা, যখন ক্যাপজেমিনাই আন্ডারে ছিল তখন। ডিপ্লোমা ইন ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইন, আর সি ফর ক্যাপজেমিনাই। এখন তোদের হচ্ছে DWGR, আর মিনস হচ্ছে রিভাইজড ভ্যালু, মানে তোদের যেহেতু তোর ইয়েতে গেছে অ্যাসেঞ্চারের আন্ডারে এটা, তো অ্যাসেঞ্চারের আন্ডারে তোদের ইনিশিয়ালি ইলাস্ট্রেটর ছিল না, এখান থেকে জোর করে বলে করে ইলাস্ট্রেটর ঢোকানো হয়েছে। ওই জন্যে তোর ইয়েতে যেটা হয় কি বলে আমাদের, আরে বল না, আরে ভুলে যাচ্ছি এটা, তোদের সেন্টার নেমটা ভুলে যাচ্ছে, ITM যেটা তোর, আরে তোর ওই মুসলিম এরিয়া তোদের হচ্ছে মেটিয়া ব্লু, যে মানে তোরা ক্লাস করছিস এখানে সব কিছু তোদের এখানে, বাট তোদের রেজিস্টার হচ্ছিস তোরা মেটিয়া ব্লু সেন্টারে। না, তোদের সব কিছু এখান থেকে কন্ট্রোল হবে। প্রত্যেকটা প্রজেক্টে কি হয়, যখনই কোনো স্টুডেন্ট এখানে ক্লাস করে তার যে টাকাটা তোরা তো পে করছিস শুধু রেজিস্ট্রেশন ফিটা, অ্যামাউন্টটা পে করে পার্টিকুলার একটা কোম্পানি। এবার প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন টার্গেট থাকে যে আমার এতগুলো এই টপিকের ওপর। তো এবারে ক্যাপজেমিনাইয়ের তোর ওয়েব ডিজাইন আর ডিজিটাল মার্কেটিংটা বাদ দিয়ে দিয়েছে, ওদের শুধু সার্ভিস ডেস্ক এবারে। আর তো সেই জন্য এখানে যারা যারা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছে সবাইকে তোর অ্যাসেঞ্চারের আন্ডারে ফেলা হয়েছে। তোদের হেডগুলো অ্যাসেঞ্চারকে দেখিয়ে দেওয়া হবে যে ওর অ্যাসেঞ্জার অনুদীপ পেছনে, অ্যাসেঞ্জার তো কোন সেন্টার দেখবে না, তো এখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী অ্যাসেঞ্জার পে করে দেবে। হ্যাঁ, না পাঠানো সেটা তো যে কোনো সেন্টার থেকে পাঠাতে পারে, ওরকম কোনো ফিক্স নেই যে এই সেন্টার থেকেই যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। যেমন তো সার্ভিস ডেস্ক, হ্যাঁ হ্যাঁ, যদি আমার অ্যাসেঞ্জারে ইয়ে থাকে রিকোয়ারমেন্ট থাকে, সেরকম রিকোয়ারমেন্ট যদি আসে আমার কাছে, তো না যাওয়ার তো কিছু নেই, তোরা অ্যাসেঞ্জারে না হলেও যেতে পারতিস। এখানকার কত ছেলে মেয়ে অ্যাসেঞ্জারে গিয়ে ঢুকেছে।
এবার কি এটা তো ওদের যে ক্রাইটেরিয়া তার সঙ্গে তো ম্যাচ না করলে হবে না, বাট অ্যাসেন্ডার ফান্ডিংটা করে দেবে। তো আচ্ছা এইবার হচ্ছে নেক্সট ফর লুপ। যদি বুঝতে পারিস পরের দুটো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, পরের দুটো কিছু নেই, ফর লুপটাকেই ভেঙে এদিক ওদিক করা হয়েছে। এটা আমি ইউজগুলো দেখাবো, ওই জন্য আমি এগুলো দেখিয়ে নিই আগে, তারপরে তো ইউজগুলো নেক্সট দিন দেখাবো, তখন কোথায় কিভাবে ইউজ হয় সেগুলো দেখতে হবে। ফর লুপ আছে, এরপর হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল ওয়াইল লুপের বডি কি, আচ্ছা এটা থাকবে ঠিক আছে, এটাকে আমি ডিলিট করছি না, আমার এইখানটা চেঞ্জেস হবে, কমেন্টই করব। ওয়াইল লুপ, ওয়াইল লুপে কি হয়, ওয়াইল কন্ডিশন, অর্থাৎ যদি এখানকার হিসেবে ধরি তাহলে তো স্টেটমেন্ট 2, তাহলে আমি ইনিশিয়াল কোথায় করব, ওয়াইল লুপের হচ্ছে কন্ডিশন পড়লো, কন্ডিশনের এগেনস্টে এখানে হচ্ছে কোড বডি, হ্যাঁ যেটা ছিল এখানে কোড ব্লক, ওই একই কোড ব্লক, আর তার সঙ্গে এখানে নিচে থাকবে তোর লুপ কন্ট্রোলারটা। ঠিক আছে, এখানে সুবিধে কোথায়, তাহলে ইনিশিয়ালটা কোথায় হচ্ছে, আমরা যে এখানে দেখ একটা আছে ইনিশিয়াল ভ্যালু, এটা তো দরকার, একটা লুপ চলতে গেলে এটা দরকার, সেটা হবে এর আগে, লুপ শুরু হওয়ার আগে। তাহলে আমি যদি সেম জিনিসটা এখানে করতে চাই, কিরম ভাবে করছি, তাহলে আমার এই ছিল, এখানে i equals to 0 ইনিশিয়াল হয়ে গেল, যেটা আমি ফর লুপের ভেতরে করছিলাম সেটা আমি বাইরে করে দিলাম। ঠিক আছে, কোড ব্লকের জায়গায় এটা, লুপ কন্ট্রোলের জায়গায় এটা, আর কন্ডিশনের জায়গায় এটা হলো, আউটপুট দেখ সেম। স্পিড নয় এখানে, না এখানে স্পিড না, এক্স্যাক্টলি এখানে আমি এটাকে কেন ইউজ করব, হোয়াইল লুপের একটা ডিফারেন্স আছে, ফর লুপের যে এইটা, এই যে সিকোয়েন্সটা, ফর লুপের আমি এইখানে যে সিকোয়েন্সটা দিয়েছি, কোথায় গেল, ফর লুপের যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছে স্টেটমেন্ট 1 2 3, এটা ফিক্সড, এটাকে তুই কোনোদিন চেঞ্জ করতে পারবি না, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সব সময় পুরোটা লাস্টে হবে। যখন তুই হোয়াইল লুপে ঢুকছিস, এই লুপ কন্ট্রোলারটাকে আমি এদিক ওদিক করে দিতে পারি, আমার কোড ব্লক করার আগে আমি ভ্যালুটাকে ইনক্রিজ করে আমি অ্যাড করলাম, তাহলে এখানে সেম ইয়েতে যখন আউটপুট দেবে 1 থেকে 10 অবধি আউটপুট দেবে, আমি একই কোড লিখে রাখলাম, শুধু কন্ট্রোলারটাকে আমি আপ ডাউন করে দিলাম, দেখ সিরিজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, 0 থেকে 9, 1 থেকে 0। আমি যদি ইনক্রিমেন্টটাকে আগে করি তাহলে তোকে শো করছে 1 থেকে 0, কারণ ইনিশিয়াল ভ্যালু আসছে, তাকে ইনক্রিমেন্ট করছে,
তারপরে তো এখানে অ্যাড করছে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু আসছে, চেক করছে, তাকে আগে ডিসপ্লেতে অ্যাড করছে, তারপরে ইনক্রিমেন্ট করছে। অর্থাৎ ইনক্রিমেন্টটা আমি সুইচ করতে পারি এখানে, এটা বেশি ফ্লেক্সিবল ফরের থেকে। আমি তো ভাবতাম মনে হয় ফর বেশি স্পিড ওই জন্য বেশি ফর ইউজ। না, ফর হচ্ছে একটা পার্টিকুলার ফর্মুলার উপর বেসড, তুই ওর বাইরে ওকে কোনোভাবেই নিয়ে যেতে পারবি না। এইটা হচ্ছে সবচাইতে সুবিধে। আমরা বেশি কোনটা ইউজ করব ওয়েবসাইটের সময়? দুটোই। আর দুটো সাইড ইউজ কেস বলুন না, মানে আমরা এইগুলো দেখি তার পেছনে এই লুপটা কাজ করে, এরকম একটু বলুন। গ্যালারি দেখেছিস? নেক্সট ক্লিক করছি, নেক্সটে ক্লিক করছি। হ্যাঁ আমি তো তোকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এখানে করাই আছে। দাঁড়া, jQuery টেস্ট ফাইল, দেখ কোড কি আছে, কোড দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, যে ওটা তো জাভাস্ক্রিপ্টের ওপরেই। এখানে তো তোর ফাংশন দিয়ে পুরো একদম, হ্যাঁ যে কয় দিয়ে লেখা এটা। এটা না, দাঁড়া, আর একটা আছে, আর একটা আছে স্লাইডার। ম্যাক্সিমাম স্লাইডারে না এইগুলো খুব ইউজ হয়। আর নিচে 8 of 10 ইয়ে দেখা যায়, দেখেছিস এইটাকে? ইফ এগুলো প্রত্যেকটা ইউজ আছে। ওটা তো যে কোয়ারিটাকে টানে, মানে ওই যে লিখলাম না গেট এলিমেন্ট বাই আইডি, এখানে শুধু $id। ওখানে এটা jQuery ইউজ করা হচ্ছে না জাভাস্ক্রিপ্ট? যে কোয়ারি হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্লাগইনস, মানে লাইব্রেরি যেটা বলা হয়। তো এখানে যে কটা ফাংশন আছে সবই জাভাস্ক্রিপ্ট বেসড। তো লাইব্রেরি বলতে স্যার ওই যে আপনি সিডিএন বাটন যেটা করছেন ওখানে যদি ওদের একটা ইয়ে থাকতো ওরকম কিছু? সেম লাইব্রেরি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, সেই জন্য 100% জাভাস্ক্রিপ্ট কনসেপ্টের উপর বেস করে ওটা। তো জাভাস্ক্রিপ্ট শিখলে যে কোয়ারি শিখতে 2 দিন লাগে, কারণ এটা পুরোটাই জাভাস্ক্রিপ্টের কনসেপ্টকে নিয়ে তৈরি করা। কিন্তু এতে কাজ করলে তুই যতক্ষণে তুই একটা ধর স্লাইডার লিখতে বললো, তো জাভাস্ক্রিপ্টে যদি তোর 1 ঘন্টা লাগে, যে কোয়ারিতে 10 মিনিটে হয়ে যাবে। আর তোকে ফাংশনগুলো রেডিমেড তোকে তৈরি করে দেয়া আছে, তোকে জাভাস্ক্রিপ্টে ফাংশনগুলো নিজেকে পুরো কাস্টমাইজ করে লিখতে হয়। বাট যে কোয়ারিতে ফাংশন তোকে 80% তোকে করে দিয়ে দিয়েছে, তোকে শুধু ফাংশনগুলো প্রপারলি ইউজ করতে হবে। HTML CSS এর ক্ষেত্রে যেমন বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে যে কোয়ারি। যে কোয়ারি হচ্ছে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তাহলে তুই যে কোয়ারি যথেষ্ট ভালো, কারণ যে কোয়ারিতে খুব ফাস্ট কাজ হয়। কিন্তু জাভাস্ক্রিপ্ট যে লেভেলের কাস্টমাইজ তোকে প্রেফার করবে, যেহেতু একটা লাইব্রেরি, যে কোয়ারি তোকে অতটা কাস্টমাইজেশন প্রেফার করতে পারবে না, কারণ ওখানে তোর ফাংশনগুলো ফিক্সড। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম এখন যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, করে দেওয়া থাকে আমি সেটা ইউজ করছি, এটাই তো ব্যাপার। হ্যাঁ কুড়ে দেওয়া থাকে ঠিকই, কিছু জিনিস থাকে সেগুলোকে আমি নিয়ে নিয়ে করছি আর কি, যা জাভাস্ক্রিপ্ট করে নিজে পুরো বানানো আছে জিনিসটা। এখানেও তুমি নিজেই বানাবে, এইসব কনসেপ্টগুলো নিজেকেই তৈরি করতে হবে। তো আচ্ছা
jQuery তো তোকে স্লাইডার বানিয়ে দিয়ে দেবে, তুই যেটা বলছিস প্লাগইন সেগুলো রেডিমেড প্লাগইন, ওই প্লাগইনসের কথা বলছি না। jQuery মানে যেটা আমরা কাস্টম jQuery বলি, তোকে শুধু লাইব্রেরি ফাইলটা দিয়ে দেবে আর কিছু দেবে না, পুরোটা তোমাকে নিজেকে লিখতে হবে, পুরো প্রোগ্রাম যেমন লিখছো নিজেকে। এটা কি jQuery-তে আমাকে কম লিখতে হবে, জাভাস্ক্রিপ্টে বেশি লিখতে হবে, আর কিছুই না, কনসেপ্টটা সেম। আমরা jQuery-তে মানে আমাদের হাত পাকানো পুরো, কারণ আমরা যে টাইমটাতে কাজ করেছি সেই টাইমটাতে জাভাস্ক্রিপ্টটা jQuery-তেই কাজ হতো, যত রকম কাস্টমাইজেশন যা কিছু সব কিছু জাভাস্ক্রিপ্টটা jQuery দিয়ে হতো। পুরো জাভাস্ক্রিপ্ট শিখতে টাইম লাগে। আর এখন যেটা এসছে ভ্যানিলা জেস আর একটু ইজি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট রটার থেকে তুলনামূলকভাবে সোজা, অনেক কিছু এক্সট্রা তো দেয়া আছে ভ্যানিলাতে। ওই ভ্যানিলা হচ্ছে খানিকটা জাভাস্ক্রিপ্ট আর jQuery মাঝামাঝি জায়গা। ওগুলো কিছুই না, যে জাভাস্ক্রিপ্ট যত আপডেট হচ্ছে তত এবার আস্তে 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 নিজস্ব ইয়েটা বাড়ছে। ES7 অনেক ভালো, অনেক ভালো ES7। ওকে, তাহলে while লুপটা বুঝতে পারলি, সেম জিনিস, ঠিক আছে। while লুপটা ইজি ফরের থেকে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে তুই ফর লুপ ছাড়া কাজ করতে পারবি না। while লুপ সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়ে যাবে, বাট কিছু কিছু জায়গায় আছে যেখানে ফর লুপ ইজ দ্য বেস্ট। যখন ফর লুপ বিশেষ করে যেখানে পার্টিকুলার একটা অবজেক্টের ভ্যালুকে তুলছে, সিঙ্গেল ভ্যালুর উপর কাজ করছে, সেটাকে চেক করিয়ে, সেখানে হচ্ছে ফর লুপ হচ্ছে সবচেয়ে ভালো। তো তিনটে স্ট্রাকচার তিন রকম, তো যেখানে যেটা লাগবে তখন সেইভাবে সেইটা নিয়ে কাজ করতে হবে। স্যার যে স্লাইডটা দেখালেন ওটা এই jQuery দিয়েই করেছে? অনেক রকম হয়, ফিড হয়, স্লাইড হয়, এবার স্লাইডারে অনেক রকম কনসেপ্ট আছে, অনেক রকম কনসেপ্ট আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের, একটা কোশ্চেন করে দিই, বল। স্লাইডারে যতগুলো আমি ইমেজ দেবো সবকটা কি সেম হাইট উইথ হতে হবে? না, ইমেজের ওপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কন্টেনারটার ওপর। আমার কন্টেনারটা কি দিয়েছিস, ইমেজটাকে তো আমি ওভারফ্লো হিডেন করে হাইড করে দিতে পারি। না ধরুন আমি স্লাইডার করব, চারটে পোর্ট্রেট মোড আছে, চারটে ল্যান্ডস্কেপ মোডে আছে, হ্যাঁ একটা স্লাইডারের মধ্যে চারটে আটটা ঢুকে যাবে? হ্যাঁ, কিন্তু সেম ভাবে ডিসপ্লে হবে না। ওই ছোট হবে একটু, হ্যাঁ। একটা ধর এলআই ফেললাম, ঠিক আছে, এলআইটাকে কন্টেনার নিলাম, এবার এলআইটা কি 100% স্ট্রেচ হচ্ছে, আর একটা হাইট থাকবে ফিক্সড। এবারে যখন ইমেজগুলো পড়বে, তো যখন ল্যান্ডস্কেপটা ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেল, কিন্তু যখন পোর্ট্রেটটা ফেলবি তখন তো সমস্যা হবে, তখন তো ইমেজটা তো বড় হয়ে যাবে স্ট্রেচ হয়ে, তখন এক্সট্রা পার্টটা কেটে বেরিয়ে যাবে, তোর হাইড হয়ে থাকে। হ্যাঁ, ওটা তুই অ্যাডজাস্ট করবি কি করে, সেই জন্যে বলা হয় যখন তুমি স্লাইডার করবে প্রত্যেকটা এলিমেন্টকে মানে সেম ডাইমেনশন রাখবে। কন্টেনারে যখন ধরুন মানে কন্টেনারের ভিতরে অনেকগুলো এরকম ছবি আছে, তো আমি যদি মানে ছবিগুলো ধরুন একটা একটু বড় ছোট সাইজ আছে, তো আমি মানে যদি ওভারফ্লো হিডেন করতে যাই তাহলে কি আমাকে কন্টেনারটা ওভারফ্লো হিডেন করতে হবে? কোনটা একবার বল। মানে ধরুন আপনি বললেন একটা ভিতরে অনেকগুলো ছবি থাকবে, তো প্রত্যেকটা এলার ভেতর একটা করেই ছবি থাকবে, তো মেন থাক। যে পেরেন্টটা থাকবে, পেরেন্ট তো ইউএল হ্যাঁ ইউএল, আমি কি ইউএলটাকে কন্টেনার না, কন্টেনার কন্টেনার ইমেজের কন্টেনার কোনটা, এলআই, এলআইটাকে ওভারফ্লো হিডেন করব, মানে প্রতিটা ধরে এলে ওভারফ্লো হিডেন করতে হবে, একটাতে করলেই তো সব কটা হয়ে যাবে। আর কন্টেনারটা ধরবো আমি ইউএলটা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইল। আর একটা হয় ডু হোয়াইল। আমি তাড়াহুড়ো করছি না, কিন্তু অনেকের মনে হতে পারে তাড়াহুড়ো করছি, বাট তাড়াহুড়ো নয় এটা। কোথায় গেল রে ফর লুপ হোয়াইল লুপ, এবার হচ্ছে ডু হোয়াইল।
হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু ছোট্ট একটা ডিফারেন্স আছে। দেখি না, সিরিয়াসলি কোনো ডিফারেন্স নেই, এটা অনেকে মনে হয়, কিন্তু আউটপুটটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা যেমন ইনিশিয়াল ফিনিশিয়াল যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে। এটা শুধু কেটে বাদ দাও, এটা নিচে নিয়ে এসো, এখানে হচ্ছে ডু। ডিফারেন্স কি হলো? এখানে তো সেম দেখাচ্ছে, তাহলে ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হচ্ছে যখনই কন্ডিশনটা ফার্স্টেই যদি আমি ফলস দিয়ে দিই, তাহলে ফর লুপের ক্ষেত্রে যদি আই এর ইনিশিয়াল ভ্যালু 10 দেওয়া হয় কিছু দেখাবে না, হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম কিছু দেখাবে না, বাট ডু এর ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটাকে ফার্স্টে দেখিয়ে দেবে, দিয়ে তারপর স্টপ হয়ে যাবে। একটা হয়তো দেখাবে, মানে ইনিশিয়াল যেটা করছি সেটাকে দেখাবে, 10টা দেখাবে, দিয়ে স্টপ হবে, লুপ তো ঘুরলো না, ও তো প্রথমেই ফলস পেয়ে গেল, দিয়ে তোকে ডিসপ্লে করিয়ে দিল এই ভ্যালু আছে, দিয়ে আর লুপটা ঘুরলো না। আর অন্যগুলোর মধ্যে কি হচ্ছে, অন্যগুলোর মধ্যে তোর ইনিশিয়াল ভ্যালু যেটা করছি সেইটা যদি ফলস হয় তাহলে তারপরে লুপের মানে লুপের ইয়ে বডিতে ঢুকছে। এইটা হচ্ছে ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। স্যার আর একবার বলুন। এখানে কি মনে হলো দেখে? তুই কি বুঝেছিস সেটা আগে বল, তারপর যদি ভুল হয় আমি ঠিক করে দিচ্ছি। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্সটা কি দেখলি? আমি আমি স্যার ওইখানটা বুঝেছি যে যখন আপনি ইনিশিয়াল ভ্যালুটা 10 দিলেন তখন ওটা ওটা ফলস যেহেতু প্রথমেই আসছে, যেহেতু 0 to 9 সেট করা ছিল সেই জন্য হ্যাঁ। লুপটা যে ঘুরলো না ওটা বুঝেছি। হুম। কিন্তু এটা এটা কি ডু হোয়াইলে হচ্ছে? এটা ডু হোয়াইলে হচ্ছে। আর হোয়াইল হলে তাহলে কি চেঞ্জটা কি হোয়াইলে হবে? কি ওটা করছে, তো হোয়াইলে same। ফার্স্টে চেক করছে, তারপর কোড ব্লকটাকে রান করছে, তাহলে প্রথমে যদি ফলস হয়ে যায় এখানে আর তো আসবেই না, ঠিক আছে। আচ্ছা, মানে সই করবে না? না, সই করছে না, কিন্তু আচ্ছা ডু হোয়াইলে কি হচ্ছে, ফার্স্টে আমি ডিফল্ট ভ্যালুটাকে শো করাচ্ছি, তারপর এটাকে ইনক্রিমেন্ট করাচ্ছি, করিয়ে এখানে চেকিংয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে ওখানে দিচ্ছি আমি 10, এখানে এটা পড়লো, তারপর ইনক্রিমেন্ট হয়ে হলো 11 এটাকে, অর্থাৎ যে ভ্যালুটা দিয়েছি ইনিশিয়াল ভ্যালুকে দেখাবে, দেখিয়ে তারপরেতে তোর লুপে ঢুকবে ডু হোয়াইল। বাট আচ্ছা ফর লুপ আর হোয়াইল লুপ প্রথমেই আগে লুপে ঢুকে যাবে, সেখানে ইনিশিয়াল চেকিং করে যদি ভ্যালু ট্রু হয় তখন সেটা রাউন্ড আপ হতে থাকবে। বুঝেছি বুঝেছি। এই হচ্ছে 3টে লুপ, ঠিক আছে। কোথায় হোয়াইলের মধ্যে? এটাই তো কন্ডিশন যেটার উপর বেস করে লুপটা ঘুরবে, কন্ডিশনটা এখানে শেষে আসছে। অন্য লুপগুলোর ক্ষেত্রে আগে কন্ডিশনকে চেক করছে তারপরেতে, ইনিশিয়াল তারপরে কন্ডিশন তারপরে তো হ্যাঁ। ডু হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়াল কোড ব্লক, লাস্টে গিয়ে কন্ডিশন, মানে কন্ডিশন যদি স্টপ হয় নেক্সট বার থেকে স্টপ করে দিল, প্রথমবারটা চললো নেক্সট বার থেকে স্টপ হয়ে গেল। আর হোয়াইল আর ফর লুপ হচ্ছে যদি তোর কন্ডিশন ফলস হয় প্রথম লুপটা থেকে স্টপ করে দিল। এটা হচ্ছে 3টার মধ্যে ডিফারেন্স, বুঝলে? লুপ হচ্ছে প্রোগ্রামিং এর, যে কোনো প্রোগ্রামিং এর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, সবচেয়ে এফেক্টিভ জায়গা, এটাই আসল। বাকিগুলো অত ইউজ হবে না, হ্যাঁ বাকি যেটা ইউজ হবে ফাংশনটা ইউজ হয়, বাকি বাকি আর কিছু ইউজ হবে না। ফাংশন, লুপ আর হচ্ছে অ্যারে, এই 3টে হচ্ছে প্রোগ্রামের আসল জায়গা, বাকিগুলো রেয়ার।
অবজেক্ট বল বা আদার্স যেসব এগুলো, সেগুলো তো হচ্ছে রেয়ার। আসল হচ্ছে এই তিনটে জায়গা, এই তিনটে জায়গা। অবজেক্ট খুব কম, অবজেক্ট কোথায় ইউজ হবে? জাভাস্ক্রিপ্টে অবজেক্টের ইউজটা খুব কমই হবে। অবজেক্টের ইউজটা হবে যখন কোনো তুই মানে কাস্টম ডিফাইন ইয়ে ওখানে ঢুকবে। ভ্যালুর সাথে কোনো একটা কিছু অ্যাটাচ করতে গেলেই তো অবজেক্ট ইউজ হয়ে যাবে। কেন অবজেক্ট ইউজ করবো আমি? ওটা কি অ্যারে দিয়ে করতে হবে? অ্যারে দিয়ে করে দেবো, ওর থেকে তো সুবিধে অ্যারে। না ধরুন অনেকগুলো মানে ধরুন কোনো কিছু নামের রেসপেক্টিভ কিছু নাম্বার আছে। হ্যাঁ সেক্ষেত্রে তো ওই তো বলছি অবজেক্টটা হচ্ছে স্পেশাল কন্ডিশনে ওটা, না হলে অ্যারে। অ্যারেটা হচ্ছে সবচাইতে সুবিধে করা, অ্যারেকে কাস্টমাইজ করাও সুবিধে, অ্যারেকে কন্ট্রোল করার সুবিধে অবজেক্টের থেকে। একই মানে যে জিনিস একই রকম জিনিস প্রায় একটু আলাদা। কিছু নামের ধর তোর নামের এগেন্সে তো যদি তোর না কি হয় বলতো, অ্যারে আর অবজেক্ট খুব ক্লোজ, কিন্তু তাদের নেচারের ডিফারেন্সের জন্য ওটাকে আলাদা করে দেওয়া হয়েছে। নেচারের ডিফারেন্স মানে অ্যারে তোকে একভাবে রিপ্রেজেন্ট করায়, অবজেক্ট তাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করে। অবজেক্ট মানে একটার মধ্যে একটা ফাইলই ঢুকায় না, ধরুন নামের এগেন্সে শুধুমাত্র নাম্বার ঢুকবে আর কিছু ঢুকবে না। না নাম্বার নয়, মানে মানে ওই একটা ফাইলের কথাই বলছি। মানে একটার উপর বেস করে ইনিশিয়াল হয় অবজেক্ট, অ্যারে মাল্টিপল ইনিশিয়াল দিয়ে নেয়। ঠিক আছে, এর তিনটাকে ভালো করে দেখবি, নেক্সট দিন এর কিছু এক্সাম্পল হবে, ঠিক আছে, তার সঙ্গে কিছু কিছু জিনিস দেখানো হবে। যেমন ব্রেকটা দেখেছিস, কন্টিনিউটা এখনো দেখিসনি। আমি এখানে কি কি দেখালাম, সব কটা ভ্যালু শো করে যাচ্ছে। আমি চাইলে কিছু কিছু ভ্যালুকে বেসড অন কন্ডিশন আমি স্কিপ করে দিতে পারবো, মানে অ্যারে এই তো লুপ চলবে, লুপের ভেতর আবার আলাদা কন্ডিশন থাকবে। লুপের ভেতরে রিফারেন্সের কথা বলছেন? হ্যাঁ লুপের ভেতরে ইফ এলস। যেমন আগের বার তোদেরকে বলেছিলাম যে আমার যেগুলো ইভেন নাম্বার অড নাম্বার বের করব, তো আমি ওখানে পার্টিকুলার একটা নাম্বার দিচ্ছিলাম, সেইটা ইভেন কি অড সেটা বলে দিচ্ছে। বাট তোকে বলা হলো যে 0 থেকে 100-এর মধ্যে অড আর ইভেন নাম্বারগুলো সব এখানে ডিসপ্লে করে দাও। তখন ছোট্ট একটা 3-4 লাইনের একটা কোড ভেতরে অ্যাড হবে, প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে, আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এই অর্ডার ইভেনের একটা সিরিজ বার করছিস তুই এখানে, সেই সিরিজের ওই তোর লুপের বডিতে 3-4 লাইনের একটা শুধু কোড অ্যাড হবে, তাহলেই তোর পুরো সব ডিফারেন্ট করে দেবে। তুই যে কোনো একটা লুপে ঢোকা না, আমার তো লুপে জিনিসটা আসা নিয়ে কথা। তবে ম্যাক্সিমাম প্রোগ্রামরা যেটা ইউজ করে সেটা হচ্ছে আইদার তোর ফর লুপ অথবা হোয়াইল লুপ। তার কারণ হচ্ছে ফর লুপ হচ্ছে সবচাইতে সিকিউর লুপ, কারণ ওখানে তোর কন্ডিশনকে ব্রেক করতে পারবে না। আর হোয়াইল লুপ হচ্ছে যখন আমার কোনো কিছু ফ্লেক্সিবল লাগে, যে আমি ভ্যালুটাকে আগে ইনক্রিমেন্ট করে তারপরে অনেক সময় এরকম থাকে পজিশন, যে ভ্যালুটাকে আমি আগে ইনক্রিমেন্ট করাবো তারপর ডিসপ্লে করবো, ওখানে যেটা চেকিং হচ্ছে তার উপর খানিকটা ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে তারপর সেটা শো হবে, সেক্ষেত্রে তোর হোয়াইল লুপ। স্যার ওই যে ভ্যালু যেটা ইনক্রিমেন্ট হচ্ছে ওটা তো ওখানে প্লাস প্লাস দিলে এক বাড়বে, তাই প্লাস প্লাস দিয়ে 2 লিখি, না তখন লিখতে পারবো না। তখন মানে +2, increment করে বাড়াতে চাই, তখন +2। শুধু একটা প্লাস দিয়ে 2 লিখি। না ওরকম না, আই প্লাস ইকুয়ালস টু 2, মানে আয়ের তাহলে প্রিভিয়াস ভ্যালু তার সঙ্গে 2 অ্যাড হলো, I equals to I plus 2 আই ইজ ইকুয়াল টু I+2 ওটা। মানে ওইটাই তাই হ্যাঁ ওটাই কোড লেট, প্রথম কাজ হচ্ছে কোড লিখে ভুল কর, হ্যাঁ ভুল করলে ট্রায়াল এন্ড এরর মেথড বেশি। তবে শিখবি। কোড যদি ভুল না করিস কোনোদিন কোডিং শিখতে পারবি না। যে কোনো জিনিসকে ফেলিওরটাকে অনেকে নেগেটিভ ধরে, আমরা ফেলিওরটাকে পজিটিভ ধরি। তুই
যতক্ষণ ফেলিওর হচ্ছিস দ্যাট মিন্স তোর গ্রোথ হচ্ছে। যেদিন তোর ফেলিওর হওয়া বন্ধ হয়ে যাবে তোর গ্রোথও স্টপ হয়ে যাবে। ফেলিওর তারাই হয় যারা ট্রাই করে, যারা ট্রাই করে না তারা ফেলিওর হবে না। তো তুমি ফেলিওর হচ্ছ না মানে দুটো জিনিস হতে হবে, আইদার তুমি এক্সট্রিম লেভেল রিচ করে গেছো যেটার পড়ার কিছু দরকার নেই, অর তুমি একদম জিরোতে পড়ে আছো, তুমি কোনো কিছু ট্রাই করো না। দুটো মানে হয়। আর যে ফেল করছে, কেউ দেখবি প্রচুর এরর করছে, তার মানে তার গ্রোথ হচ্ছে। ফেলিওরটাকে কোনোদিন ফেলিওর নেগেটিভ হিসেবে ধরবি না, যে কোনো জায়গায়। ইন্টারভিউ দিতে গেলাম, ফেল করে চলে এলাম, কেউ একজন আমি ফার্স্ট ইন্টারভিউতে কাজে লাগিয়ে দিয়েছি, রেজাল্টটা 5 বছর বাদে পাবে। যদি তার ডেডিকেশনটা ঠিক থাকে তার রেজাল্ট 5 বছর বাদে পাবে। পুরোটা ডিপেন্ড করে নিজের ওপর, আমি সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করছি সেইটার ওপর পুরো জিনিসটা। ভাবতে পারিস আমিও একবার ফেল করেছি, মাধ্যমিকে ইতিহাসে 21 পেয়েছি, বাড়িতে বউ মার বলেছিল তারপর। বেসিক্যালি আমি ইতিহাস আমার, আমি না গল্প বই পড়তে মারাত্মক ভালোবাসি, কিন্তু অদ্ভুত জিনিস আমার ইতিহাস পড়তে না কিরাম সব ডেট ফেট গুলো যেন মনে হচ্ছে ঘেঁটে জিলিপি পাকিয়ে যায় আমার। আমার ফিজিক্স কেমিস্ট্রিতে আমার কোনো ব্যাপার নাই, আমি নিয়ে বসে পড়বো ওগুলো। ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি, মানে জিওগ্রাফির এত তোর ইয়েতে ছিল, এটা করতে গেলে এত ডিগ্রি টেম্পারেচার, ওটা গেলে সব মুখস্থ। হিস্ট্রিতে যদি ইউজ করতে পলাশির যুদ্ধ কবে হয়েছে আমার তো মাথা তখন। আমাদের হিস্ট্রি এটা পড়ি না আমরা, অর্থাৎ স্ট্র্যাটেজি পড়ি না, আমরা পড়ি গল্প, এই জন্য আমাদের সমস্যা হয়। স্ট্র্যাটেজি পড়ি দিলে আমাদের ভালো। পুরো মাথা থেকে ঘেঁটে কম। আমি আজ পর্যন্ত মানে হিস্ট্রির, আমার তো ওরাল ছিল, হিস্ট্রির মানে আমি যখন ওরাল দিতে ঢুকতাম না, স্যার আমার মুখের দিকে তো তাকিয়ে বলতো তুই বাড়ি চলে যেতে, কারণ দিতে হবে না, আমি তো এমনি জিরো বসিয়ে দিচ্ছি। মানে এটা ছিল আমার রেপুটেশন হিস্ট্রিতে। মানে এরকমই আমাকে স্যার তোকে কোশ্চেন করে কি 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 করবো, তুই সব ভুল অ্যান্সার দিবি। এটা আমার হিস্ট্রিতে রেপুটেশন ছিল। আমি হিস্ট্রি কোনোদিন, যে গ্রুপগুলো ছিল কন্ট্রাডিক্টরি দেয়, হিস্ট্রি জিওগ্রাফি একটা গ্রুপ, জিওগ্রাফিতে পেতাম মানে 96 97 এরকম নাম্বার পেতাম, আর হিস্ট্রিতে কোনো মতে টেনে টুনে 40 মাধ্যমিকে 50 হয়ে যায়, আর কোনোদিন হিস্ট্রি ছায়া মারাবো না এরকম। আমার নাম্বার হতো সায়েন্সে, আমি মানে আমার মাধ্যমিকে অ্যাডিশনাল ছিল বায়োলজি, আমি বায়োলজিতে পেয়েছিলাম 93 না 94 প্রচুর নাম্বার টেনে দিয়েছিল, 60-এর পরে অ্যাড হতো তো। হিস্ট্রিতে যেটা কম পেয়েছিলাম সেটা ওখান থেকে অ্যাড হতো। হ্যাঁ বহুত চাপের ওটা, ওই তো বহুত চাপের। আমার যে টিচার ছিল, ঠিক টেস্ট হলো না রিভিশন শুরু, কি না 9 10 একসাথে রিভিশন করতে হবে, মানে পুরো মনে হতো দিনগুলো না হুড়ুর করে বেরিয়ে চলে যাচ্ছে। খুবই হয় কোশ্চেন আগে। বহুত চাপে, ক্লাস 9টা হচ্ছে সবচাইতে মানে বাঁশ। আমি এখনো মানে এখনো যদি আমাকে হিস্ট্রি, মানে আমি এরকম হয়েছে হিস্ট্রিতে তো এমনিতেই কাঁচা, তারপর হিস্ট্রির পরীক্ষার দিন জিওগ্রাফি পড়ে হিস্ট্রি দিতে গেছি,
মানে তাহলে আর কত পাবো আমি? 21 পেয়েছি, ওটা মানে অনেক। ভেতরে তো জিওগ্রাফি লিখে চলে এসেছিলাম। হ্যাঁ। আরে বাবা, হিস্ট্রি লিখতে দিয়েছে, আমার 3 ঘন্টা তো কাটাতে হবে, আমি তো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। প্রথমটা লিখেছি বহু গল্প, টেনে টুনে টেনে টুনে এইটুকুনি হয়তো 10 লাইন লিখেছি, তারপর কিছু খুঁজে পাচ্ছি না। মধ্যিখানে তো কিছু ঢোকাতে হবে, তা না হলে তো হিস্ট্রি পরীক্ষা দিচ্ছি, আমার খাতাই শেষ হলো না, সেটা করলে তো। মানে আমার আমাদের স্কুলে খুব ভালো ভালো হিস্ট্রি টিচার আছে, আমার মাথায় কেউ হিস্ট্রি ঢোকাতে পারেনি, এটা হচ্ছে ব্যাপার। আমাকে বহু লোকে চেষ্টা করেছে, ওটা আমি করতে পারিনি। হ্যাঁ, বাহ 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 বাহ, সবাই ঠিক কর। হ্যাঁ, ওই তাহলে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। হ্যাঁ।